সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার, ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। কি খবর সবার বলেন? খুব শীত, আজকে দেখতেছি যে উপস্থিতিও অনেক কম। আর স্যার, শীত বাড়লে কি উপস্থিতি কম হয় নাকি? এটাই তো এটাই তো দেখতেছি। যত বাড়তেছে উপস্থিতি তত কমতেছে। অনেকেই হচ্ছে, যে জিনিসটা সমস্যা হচ্ছে যে যে ভয়টা পাচ্ছে আর কি, সেটা হচ্ছে ভয় পাচ্ছে। আর একটাই ইস্যু হচ্ছে যে ড্রপ আউটের যে বিষয়টা, এটা নিয়ে আজকে অনেকেই প্রায় 10 থেকে 15 জন আমাকে ফোন করছে। তো বিষয়গুলো হচ্ছে যে কিছু নিয়ম থাকে, হ্যাঁ, কিছু নিয়ম থাকে যে যেগুলো আসলে আপনাদের জন্য করতে হয়। আর এইটাতে এটা করার মানে এটা করলে যে এটা আপনাদেরই হচ্ছে মানে ভালো, ওয়ালাইকুম স্যার, আমার ভালো কাছে। আছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। তো বিষয়টা হচ্ছে যে অনেকেরই প্রবলেম, অনেকেরই হচ্ছে এই হচ্ছে Marvin, কারো Marvin, Marvin, মিস Marvin, করে মিস করে ফেলে। Marvin. এই নারী এটা কি দিছিলি? না না, জো। আবার আমাদের হচ্ছে অনেকেরই অভ্যাস আছে যে ক্লাস 15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা পরে যদি মানে জয়েন করি, তখন মানে এরকম অনেকেই আছে যে তখন জয়েন জয়েন করে আর কি। ঠিক আছে, তো এই জন্য একটু ইয়ে হয়। তো যখন ক্লাসটার মিড টাইম থাকে তখন দেখা যায় যে 40+ হয়। এরা সবকিছুই কিন্তু দেখি আমি, এমন নয় যে দেখি না বা দেখতেছি না, এরকম না। তো ডিসিপ্লিন, তো ডিসিপ্লিনটা আসলে আমরা কখনোই ইয়ে করি না, ভাঙি না। যেটা ডিসিপ্লিন থাকবে সেটা ডিসিপ্লিন থাকবে। প্রিভিয়াস ক্লাস নিয়ে সবার এক্সপেরিয়েন্স এবং হচ্ছে ক্লাস কিছু ড্রপ হয়েছে আমাদের, সেই ড্রপ ক্লাসগুলো কি করবেন এটা বলেন। স্যার, কোনটা স্যার? 2টা ক্লাস আমাদের মিস হয়েছে কোর্স চলাকালীন সময়ে, 2টা ক্লাস আমাদের মিস হয়েছে, শিডিউলড ক্লাস। তো শিডিউলড ক্লাসগুলো যখন মিস হয় তখন গ্যাপে এই ক্লাসগুলো নেওয়া হয়। তো এই গ্যাপগুলো, যে আমাদের গ্যাপ আছে শুক্রবার শনিবার, একটা এখানে একটা গ্যাপ আছে। তো এই গ্যাপগুলোর মধ্যে আমাদের কিন্তু একটা ক্লাস হয়ে যাবে। ঠিক আছে। আর এরকম স্কোপ নাই যে ভাবতেছেন যে আমি নির্বাচন করব বা আমি মনোনয়ন পত্র সংগ্রহ করছি, নির্বাচনে দাঁড়াইছি, আমার জন্য ছুটি লাগবে, এরকম কোনো সুযোগ নাই। ক্লাস পিছান বা আমার এই সমস্যা সেই সমস্যা, কোনো সুযোগ নাই। ঠিক আছে, কারণ এটা যদি আমার, হ্যাঁ হয়তো যদি হ্যাঁ আমার একটা বিজনেস হইতো তাহলে আমি বলতাম যে ঠিক আছে, যাদের যাদের সমস্যা তারা পরবর্তী কোর্সে হচ্ছে ইয়ে করবে, এড হবে। আসলে এরকম কোনো ইয়ে নাই। পরবর্তী কোর্স কখন শুরু হয় না হয় এটাও আমি সঠিক বলতে পারি না। আর আনুমানিক আমরা ধারণা করতেছি যে হ্যাঁ, পরবর্তী কোর্স হয়তো হয়তো ফেব্রুয়ারিতে শুরু হতে পারে, বাট ডোন্ট শিওর এটা যে হতে হবেই এরকম না। আচ্ছা, এগুলা হচ্ছে কোর্স কবে শুরু হবে না হবে এটা নিয়ে আমাদের মাথা ব্যথার কোনো করার কোনো দরকারই নাই। আমি যেটা মনে করি যে আমরা যে জায়গায় আছি এখন, সেই জায়গাটাই কতটুকু করতে পারতেছি, যে ক্লাসটা আমরা করেছি সেই ক্লাসটা আমরা কতটুকু বুঝতে পেরেছি এবং সেই অনুসারে কতটুকু আমরা আউটপুট দিতে পারতেছি, এটাই হচ্ছে মেইন ইস্যু। স্যার, তো অনেকেই হচ্ছে প্রাইমারি লেভেলে রেন্ডার দিয়েছে আমাকে, পার্সোনালি মেসেঞ্জারে দিয়েছে, কিছু কারেকশন আছে তাদেরকে, আবার তারা আবার সেটা নিয়ে কাজ করতেছে। তো আমি বুঝতেছি যে হ্যাঁ সে টাচে আছে। তো আপনি মানে এরকম টাচে থাকতে হবে যে ভাই আমি এতটুকু করছি, আমি আমার যা হয়েছে হয়েছে, আমি এতটুকু করছি, দেখেন এটার মধ্যে কোনো কারেকশন আছে কিনা। তা আমি হয়তো বলতে পারি যে ভাই এটা একটু চেঞ্জ করেন, এটা একটু দেন, এটা একটু করেন বা এটা করেন। সে ওই অনুসারে আবার আগাচ্ছে, আবার করে আবার দিচ্ছে আমাকে। ঠিক আছে যে ভাইয়া দেখেন তো এখন ঠিক আছে কিনা। তখন বলে হ্যাঁ এখন একটু ঠিক আছে, আরো একটু ডেভেলপ করেন, এই জায়গায় একটু রেশিওটা বাড়ান, এই জায়গায় এই ভ্যালুটা একটু বাড়ায় দেন, বা আমার কাছে মনে হচ্ছে লাইট আর একটু বাড়াইতে হবে, বাড়ায় দেন।
তো এই জিনিসগুলো তো আপনাকে নিতে হবে আমার কাছ থেকে। আমি তো ক্লাসে একটা নির্দিষ্ট টাইম 2 ঘন্টা, ওখানে কখনো 1.5 ঘন্টা ক্লাস হয়, কখনো 1 ঘন্টা 40 মিনিট, কখনো 2 ঘন্টার বেশি হয়। তো ওইটা একটা নির্দিষ্ট টাইম থাকে, তো ওই টাইমে আমরা হচ্ছে যেটা করি যে আমাদের নির্দিষ্ট কিছু গাইড থাকে, এবং গাইড ছাড়াও আমাদের আরো কিছু টপিক আসে, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু এছাড়াও আপনি বাসায় যে প্র্যাকটিস করতেছেন, আমাদের তো সুযোগ আছে যে আমরা সরাসরি আমাদের যে মেন্টর আছে তার সাথে আমরা কমিউনিকেশন করতে পারতেছি, এবং আমাদের প্রবলেম গুলো সরাসরি শেয়ার করতে পারতেছি। সেই ক্ষেত্রে আমি কিন্তু আগানোর যে মানে যে স্পিড আপটা, এটা কিন্তু একটু বেশি হচ্ছে। তো এই বেনিফিটটা আপনাকে নিতে হবে তো, ঠিক আছে? আজকে আমি এখানে আসি রূপপুরে, কালকে নাও থাকতে পারি। কালকে হয়তো দেখা গেছে যে মেট্রো রেলে আসি, বা মেট্রো রেলে না থাকলে হয়তো দেখা গেছে ময়মনসিংহ চলে গেছে। তো প্রজেক্ট তো একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আপনার স্কিলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একবার যদি স্কিলটা থাকে এবং ওইটাকে যদি একটু ঘষা মাজা করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে? কাজ তো শেখাই যায়, আমার এখানে শিখেন আর যেখানেই শিখেন, বাসায় যদি প্র্যাকটিস না করেন, এই কাজ শেখার 4 পয়সার মূল্যও নেই। এই জন্য আমরা যখন এখানে কেউ কোর্স এনরোল করে, এবং তাকে আমরা 2টা কোশ্চিন করি। 1 নাম্বার হচ্ছে, ভাই আপনার পিসি আছে কিনা, কাজ করার মতো পিসি আছে কিনা। আমি কিন্তু এই সফটওয়্যার গুলো ইউজ করব, আপনি কি এই সফটওয়্যার গুলো চালানোর মতো পিসি আছে কিনা, এগুলো সবকিছু তার সাথে কিন্তু ডিটেলস আলোচনা করা হয়, ঠিক আছে? এবং ক্লাস কন্টিনিউ করতে পারবে কিনা, কয়টা ক্লাস করবে, কিভাবে ক্লাস করবে, কারো যদি কোনো সমস্যা থাকে সেগুলো জিনিসগুলো কিন্তু শেয়ার করা যায়, ভাই আমি কিন্তু এভাবে এভাবে করি, ঠিক আছে? তো রেন্ডারিং কতটুকু কার আগাইছেন এটা বলুন। স্যার আমার আমার হয় নাই স্যার। আমি আসলে প্রায় 14 তারিখ থেকে স্যার একদম টাইট শিডিউলে আসছি স্যার। না, এই জন্য এগুলো আপনাদের স্পেশাল, আপনারা শেয়ার করেছেন, যারা শেয়ার করেছেন তাদেরকে তাদের কাছ থেকে আর শুনতে চাচ্ছি না। কারণ অনেকেই আছেন আমাকে, তাদের পার্সোনাল কিছু ইস্যু আছে, অফিসিয়াল কিছু ইস্যু আছে, ভার্সিটির কিছু ইস্যু আছে, এগুলো আমি জানি। এগুলো ছাড়া আমরা যারা, আমাদের এরকম ইস্যু নাই, যারা কোনো কমিউনিকেশনই করেনি আমাদের সাথে, নিশ্চয়ই তাদের তো কোনো সমস্যা থাকার কথা না। তো তারা, তাদের কি আপডেট? স্যার র্যান্ডারে কিছু সমস্যা আছে আমার ওই হ্যাঁ, বিভিন্ন। এটা এটা আমি দেখছি, আপনারটাও দেখছি। এখন কথা হচ্ছে, আমাদের আজকে হচ্ছে মঙ্গলবার, তাই তো? মঙ্গলবার, আর আমাদের এই সপ্তাহে আর একটা ক্লাস আছে। এই একটা ক্লাস হয়ে যাওয়ার পর আমরা রবিবার পর্যন্ত আমি অপেক্ষা করব, রবিবার পর্যন্ত। রবিবারের আগে আপনারা অবশ্যই রেন্ডারিং ক্লাস কমপ্লিট করে, রেন্ডার কমপ্লিট করে আমাকে হচ্ছে ছবি দেখাবেন। তবে অবশ্যই রেন্ডারের দেওয়ার আগে, রেন্ডারটা দেওয়ার আগে আপনার ডিজাইনটা ঠিক আছে কিনা, ম্যাটেরিয়াল গুলো ঠিক আছে কিনা, যে টেক্সচার গুলো ইউজ করছেন সেটা ঠিক আছে কিনা, যদি সম্ভব হয়, আপনাদের কাছে যদি সম্ভব হয়, আমাকে একটু দেখায় নিন যে ভাইয়া এই যে দেখেন, এখন স্ক্রিনশট দিচ্ছি, আমি এখন এটা রেন্ডারিং করব, আমি কি এখন এটা রেন্ডারিং করতে এখন কি কোনো সমস্যা আছে কিনা। আর যদি আপনার কাছে মনে হয় যে না, আমার সবকিছু ঠিক আছে মনে হয়, আমি রেন্ডার দিতে পারি, ওকে ডান, কোনো সমস্যা নেই, আপনি রেন্ডার দিতে পারেন। বাট অবশ্যই রবিবারের আগে আপনাদের এই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা অ্যাসাইনমেন্ট। অন্য অ্যাসাইনমেন্টটা আমাদের কাছে যতটা গুরুত্বপূর্ণ, তার থেকে সবচাইতে বেশি এই রেন্ডারিংটা গুরুত্বপূর্ণ। আর এইটা নিয়ে যখনই আপনি কাজ করতে যাবেন, তখনই অনেক প্রবলেম আসবে। আর আপনাদের যদি প্রবলেম না আসে, অতিরিক্ত ক্লাস পাবেন না। ক্লাস না পাইলেও হয়তো দেখা যাচ্ছে যে ক্লাসের ফাঁকে ফাঁকে হয়তো আপনাদেরকে দেখাতে হচ্ছে যে এই টপিকটা নির্দিষ্ট, আমাদের তো আসলে 1 ঘন্টার বা 2 ঘন্টার সমস্যা থাকে না, নির্দিষ্ট কিছু টপিকের উপরে একটা সমস্যা থাকে, হয়তো আমাদের লাইটিংটা জ্বলতেছে না, হিডেন লাইটটা জ্বলতেছে না, এরকম হতে পারে, লাইটের কালারটা চেঞ্জ হচ্ছে না, এরকম হতে পারে। তারপরে আমি যে বেডটা ইউজ করতেছি, সেই বেডটা হচ্ছে হয়তো প্রবলেম করতেছে, পুরোটাই লাইট হয়ে গেছে, মিস ম্যাচের কারণে। তো এই জিনিসগুলো অনেক ধরনের প্রবলেম হবে।
ঠিক আছে। আর আরেকটা ইস্যু হচ্ছে একজনের দেখলাম যে হচ্ছে পিসি নিয়ে সমস্যা। আসলে আমি কোনো টেকনিক্যাল পার্সন না। আমি হচ্ছে ওই যখন ওটা দেখছি তারপরে আমি আমাদের যে কম্পিউটার ইঞ্জিনিয়ার আছে তার সাথে কথা বললাম। তো উনি আমাকে বলতেছিল যে আপনার এই যে স্লট, র্যামের যে স্লট যে জায়গাটা রাখা আছে, এটা কি একটাই 16 জিবি রাখানো আছে নাকি দুইটা 8 জিবি 8 জিবি করে রাখা আছে? কার এটা পিসি ছিল? পিসিটা কার ছিল? সে কি জয়েন করছে আজকে? তো এই জিনিসটা দেখতে হবে। আর আমাদের আর্কিটেকচার কাজের জন্য এএমডি বেস্ট না। এএমডি আমাদের যে প্রসেসরটা, এই প্রসেসরে আসলে আমাদের জন্য না। ঠিক আছে। স্যার আমার প্রসেসরটা স্যার আপনার ইন্টেল আই i7 এর। এটা কি হ্যাঁ, আহ, ঠিক আছে। ঠিক আছে, ইন্টেলের হলে ভালো হয় আর কি। গ্রাফিক্স কার্ডটা মোটামুটি ঠিক রাখতে হবে। আপনার হচ্ছে স্যার অনেক। এটার সাথে কি স্যার গ্রাফিক্স কার্ড নিতে পারবো না 4 জিবি? হ্যাঁ, এই যে নিতে ইন্টেল পারবেন, নিতে পারবেন। 4 জিবি নিতে পারবেন, সমস্যা নাই। ওকে। তো এই কিছু জিনিস আছে মিসম্যাচের কারণে এরকম হচ্ছে, বা আপনার প্রসেসরটা চেক আউট করে দেখতে হবে যে আসলে আপনি যখন পিসিটা রান করতেছেন তখন পিসির প্রসেসরটা মানে হিট হচ্ছে কিনা, হিটিং কোনো ইস্যু আছে কিনা। তো এইগুলো যদি থাকে তাহলে এই পিসিটা নিয়ে আপনার নিকটস্থ ডাক্তারখানা যাইতে হবে। ঠিক আছে, যায় বা যেখান থেকে নিয়েছেন সেখানে গিয়ে কমপ্লেন করতে হবে যে আমার পিসি এই প্রবলেম। কখনো চিন্তা করবেন না যে অমুক ভাই আছে, অমুক আছে, তমুক আছে আপনাকে হেল্প করবে। দুনিয়াতে হেল্প করার লোকের সংখ্যা খুবই কম, বরং আপনার ঘাড়ের উপর পা দিয়ে আরেকজন হেল্প নিবে। তো নিজের কাজটা নিজে করতে হবে, দৌড়াইতে হবে, নিজেকেই নিজেকেই সবকিছু করতে হবে। অন্যের উপর ভরসা করবেন, সবকিছু হারাবেন। চেষ্টা করতে হবে নিজেকে। অন্যরা আপনাকে দিল কি দিল না, কি আপনাকে হেল্প করলো কি করলো না, তাতে কি যায় আসে? আপনার কাছে তো ইনফরমেশনের নেওয়ার যথেষ্ট ওয়ে আছে। মোবাইল ফোন আছে, মোবাইল ফোনের সাথে আপনার গুগল আছে। এগুলোর সাথে আপনি কথা দুই একটা ইউটিউব ভিডিও দেখলেই আপনি ক্লিয়ার ধারণা পেয়ে যাবেন। ওকে, কথা আর বাড়াচ্ছি না, আমরা ক্লাস শুরু করব। স্যার আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি? স্যার এখনো তো আসে নাই। এখন আসছে স্যার। জি ভাইয়া দেখতে পাচ্ছি। মনিটর কি স্যার নতুন নিয়েছেন স্যার? স্ক্রিনটা আসলে কোন রকম একটা মনিটর নিয়ে আসছি আর কি। ঠিক আছে, কোন রকম বলতে ভালো মনিটর এইচপি ইউজ করতাম। আমার কাছে আমার বেস্ট চয়েস এইচপি, সেকেন্ড চয়েস ডেল। তো এইচপিটা হচ্ছে ইউজ করতাম। তো ইউজ করানোর পর প্যানেল নষ্ট হয়ে যায়, প্যানেলটা নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আমি ঢাকাতে ব্যাক করছি এটা। তো ঢাকা যাওয়ার সময় মানে কারেন্টলি মানে যে হাতে পিসিটা গেছে ঢাকা, ওই হাতেই আবার ব্যাক করছে একটা মানে ব্যাকআপ পিস মানে হচ্ছে মনিটর। তো ব্যাকআপ মনিটরটা যেটা দিছে সেটাও ভালো না। তো ওটা নিয়ে ক্লাস করাটা আসলে ডিফিকাল্ট। তো এই জন্য হয়তো ক্লাসটা ডিলাই করতে হয়েছে আর কি। আর আরেকটা ইস্যু হচ্ছে এইচপি। এইচপি অবশ্যই ভালো, আমি বলবো না যে এইচপি ভালো না বা এরকম কোনো কিছু। অবশ্যই ভালো, বাট হঠাৎ করে আমার প্যানেলটা ইয়ে হয়ে গেছে আর কি। তো আমি যখন ওয়ারেন্টি ক্লেম করছি তখন ওয়ারেন্টিটা পাইনি, বিকজ অফ ঢাকা পর্যন্ত যাইতে যাইতে আরো অনেক মানে ইয়ে হয়ে গেছে আর কি। যেটা আপনাদেরকে হচ্ছে মেসেঞ্জার গ্রুপে আমি দিছি ওই রকম হয়েছে। তো ওই জন্য ওয়ারেন্টিটা আমি আর পাই নাই। তো পরবর্তীতে ভালো একটা মনিটর নিতে চাইছি, কিন্তু আমার রাষ্ট্রপতি নিতে দেয়নি আর কি। ঠিক আছে, সে আমাকে বলতেছে যে না, হচ্ছে নেওয়া যাবে না। কারণ হচ্ছে তুমি তো নিয়ে দেখলা এইচপি, এইচপি তো টিকলো না। তো তাহলে এখন কি করার? তো যাই হোক, এখন একটা নর্মাল ভালোই এটা লাগতেছে, খারাপ না মোটামুটি। আহ চলবে মনে হচ্ছে। এটা হচ্ছে আপনাদের কাছে নতুন ব্র্যান্ড, হয়তো শুনলে ভাব মানে হাসা দিবেন আর কি, এই জন্য বলতেছি না। কোন ব্র্যান্ড স্যার, ব্র্যান্ডটা একটু বলে। আচ্ছা, আমার হচ্ছে দুইটা চয়েস ছিল।
সবচাইতে লো বাজেট 24 ইঞ্চি, ও 24 ইঞ্চি দ্যাট মিনস 23.8 ইঞ্চি। তো 23.8 ইঞ্চি দুইটা মনিটর একেবারে লো কস্ট, একটা হচ্ছে রেডমি আর একটা হচ্ছে ইউনিভিউ। ঠিক আছে, তো ইউনিভিউ তো আমি আমাদের যে অফিসের কম্পিউটার যে সাপ্লাই দেয় আর কি, ঠিক আছে, ঢাকা থেকে, তো তাকে আমি এই দুইটার মধ্যে একটা সিলেক্ট করতে বলছি। সে অনেক জল্পনা কল্পনার মাধ্যমে মানে সে রেডমিটা না নিয়ে সে আমাকে বলছে যে মানে ইউনিভিউটা নেওয়ার জন্য। তো এটা মোটামুটি এইচপি। রেডমিটা ভালো না স্যার, হ্যাঁ, রেডমিটা ভালো না। রেডমিটা নেওয়া হয় নাই আর কি। তো সে আমাকে ইউনিভিউ সাজেস্ট করে এবং উনি আমাকে বলছে যে এটা কিন্তু এইচপির সাথে বিট করতে পারবে না, বাট আমি স্যাটিসফাইড আর কি, একেবারে স্যাটিসফাইড। মানে আপনি কম প্রাইসে নিলে ভিউসনিকের মধ্যে নিতে পারেন, এটাও ভালো আছে। ভাই নিয়ে ফেলছি, যাই হোক। আচ্ছা, ভাই, নিলে আমার তো টাকা হয়েছে। পয়সা কিছুই দেয় নাই, আমার পিসিটাও সেম জাস্ট। হায়ার নিলে আরো ভালো হইতো, হায়ারই কালার বের করতে ভালো হতো। এটার দাম হচ্ছে খুবই কম। হ্যাঁ, 24 ইঞ্চির দাম হচ্ছে আপনার আমার কাছ থেকে রাখছে 12,700 টাকা 24 ইঞ্চি। তাহলে এই প্রাইসে ভাইয়া তাহলে বেনকিউটা ইউজ করতেন, বেনকিউটা ভালো আর কি। আমি আসলে ওইরকম এই যে শর্ট টাইমের মধ্যে এত এত কিছু আসলে চিন্তা করতে পারি নাই। হ্যাঁ, এর মধ্যে আমাদের পিএম স্যার ছিল না, দেশের বাইরে ছিল, এদিকে একটা প্রেশার ছিল। তো আসলে আপনাদের ক্লাসও মিস হয়ে গেছে। তো ক্লাস মিস করাটা আসলে খুবই খারাপ একটা সাইড। ওকে, তো প্রিভিয়াস ক্লাসে আমরা রেন্ডারিং কিছু সেটআপ নিয়ে কাজ করেছি। তো আজকে আপনাদের অনেক কোশ্চেনই আসার কথা ছিল, কোনো কোশ্চেনই আসতেছে না, বিকজ অফ আপনারা কেউই প্র্যাকটিস করেন নাই, হাতে গোনা কয়েকজন হয়তো প্র্যাকটিস করছেন, বাট আসবে অবশ্যই। কিন্তু আপাতত আমরা রেন্ডারিংটা হোল্ড রাখছি, ওখানে ওখানে রেন্ডারটা আর কন্টিনিউ করব না। শুধু আপনাদের প্রবলেম যেগুলো থাকবে সেগুলো আমরা সলভ করব। তো এই জন্য আপনাদের যেটা করা উচিত, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, সময় বের করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদের মনে করেন আমরা প্রথম থেকে যেভাবে আগাচ্ছি, এখন আমাদের রেন্ডারিং করাটা শেষ হয়ে গেছে, কিন্তু একটা এস্টিমেট তো করা প্রয়োজন, জি স্যার। তাই না? একটা তো এস্টিমেট করা প্রয়োজন। আমরা এক্সেল জানি, এক্সেল স্যার মোটামুটি পারি স্যার। জি ভাইয়া, যান। সবাই পারি, সবাই। যোগ বিয়োগ গুণ ভাগ পর্যন্ত পারি ভাইয়া। আমার যোগ যোগ বিয়োগ গুণ ভাগ পারলেই চলবে, আর কিচ্ছু লাগবে না। ভাইয়া একটু কম পারি। ঠিক আছে, আচ্ছা। আমাদের আমাদের সবার পিসিতে কি এক্সেল আছে? স্যার আছে। আছে ভাইয়া। কি আছে? হয়তো আমি 5-10 মিনিট একটা বুঝাবো। এই বলে এটা যদি আমি আবার বলতাম যে ভাই আপনাকে এক্সেলও শেখাবো, তখন তো আবার সমস্যা, ভাইবেন না যে আবার আমি কিন্তু এক্সেল এক্সপার্ট না। ওকে, জি ভাইয়া, ঠিক আছে। ওকে, এখান থেকে এস্টিমেট আমি করতে আমার তো এক্সেলটা রেট আছে, সম্পর্কে জানা লাগবে, এক্সেলটা ওপেন আপডেট রেট। করলাম। এটা হচ্ছে আমার এক্সেল ফাইল, ঠিক আছে, এক্সেল ফাইল। তো এক্সেল ফাইলের এখানে অনেক অপশন আছে। এক্সেলে অনেক কাজ করা যায়, অনেক বড় বড় বিল করা যায় আর কি এক্সেলে। এবং এক্সেলের আমাদের যে চাহিদা বাংলাদেশে, এছাড়াও হচ্ছে বাহিরেও আমাদের ভালো আছে, বাট বাহিরে এক্সেলে খুব একটা তেমন কাজ হয় না। বাইরে কিসে কাজ হয় জানেন? না স্যার। এমএস প্রজেক্ট। এমএস প্রজেক্ট কেউ ইউজ করছি আমরা কখনো? না ওইটাতে না গ্রাফিক্যাল না ভাইয়া। গ্রাফিক্যাল যে ইয়েটা, সেটাও করা যায়। আপনি এখানে অনেক কিছু আছে, এক্সেলও ইউজ হয়, বাট ওইটা মূলত আমরা যে শিডিউল তৈরি করি, কাজের যে ওয়ার্ক শিডিউল তৈরি করি, ওইটাতে আমাদের এটা ব্যাপক হারে ইউজ হয় আর কি। মানে কোন দিন কি কাজ হবে, এই মাসে কি কি কাজ হবে, এই বছর কি কাজ হবে, এগুলার একটা শিডিউল তৈরি করা হয়। তো ওইটার জন্য এমএস প্রজেক্টটা বেস্ট। আর এক্সেলটাও অবশ্যই আমি বলবো। আর বাইরের আমাদের যে ইয়েগুলো থাকে, কাজগুলো থাকে, লোকাল যে কাজগুলো, ওগুলো আমরা এক্সেল দিয়ে করি। আর বাইরের এই কাজগুলো আসলে এক্সেলের ওইরকম তেমন একটা কিছু নেই। ঠিক আছে, হিসাব নিকাশ সবকিছুই থাকে, জাস্ট বিল সাবমিশন করে দিলেই হয়ে যায়। ওকে, এইখানে আমি কিছু লিখি। হ্যাঁ, এখানে মনে করেন আমি 5 লিখলাম, এখানে 5, তারপরে আমি এটাকে টেনে নিচে পর্যন্ত নিয়ে আসলাম। হ্যাঁ, তারপরে এখানে আমি লিখলাম 2, এখানে লিখলাম 10, মানে যে কোনো কিছু আমি লিখতে পারি। তাহলে এইটাকে যদি আমরা যোগ করি, সরি, এটা হলো আমার যোগ চিহ্ন দিলাম, যোগ চিহ্ন দিলে হয়তো আসবে না, যাই হোক।
আমি এখান থেকে এটা এগুলা ডিলিট করে দিলাম। হ্যাঁ, একটু জুম করি, দেখা যায়? জি স্যার। ওকে, আচ্ছা, এখন এইটাকে আমি মিড পয়েন্টে নিয়ে আসবো। হ্যাঁ, এগুলো আপনারা পারেন। তারপরে একটু দেখালাম, এই যে এখানে ক্লিক করলে এটা মিড পয়েন্টে চলে আসবে। আচ্ছা, এইখানে এখন আমরা যোগ করব, ঠিক আছে? আমি জাস্ট একেবারে সিম্পল ওয়েতে দেখাচ্ছি যে আমাদের একেবারে এক্সেল এক্সপার্ট হয়ে যেতে হবে এরকম না। আমরা যদি যোগ বিয়োগ গুণ এই চারটা জিনিস যদি পারি তাহলে আমরা বিল বের করতে পারবো, মানে বিল করতে পারবো। বিলের ফরম্যাটটা কিরকম হবে, বিলে কি কি থাকবে ওইটাও আমি দেখাচ্ছি। বাট এই কয়েকটা জিনিস আপনি জানলে আপনি নিজে নিজে একটু ঠিক করে নিতে পারবেন আর কি, যদি কোনো জায়গায় মডিফিকেশন করতে হয়। যদিও আমি যে ফরম্যাটটা আপনাদেরকে দিব ওই ফরম্যাটে সবকিছু থাকবে, বাট তারপরেও কোনো কিছু যদি এক্সচেঞ্জ করতে হয় আপনারা যাতে ইজিলি করতে পারেন। তো যোগ করার জন্য আমাদের কিবোর্ড থেকে, দেখেন আমি কিবোর্ডটা একটু অন করে দেই আপনাদের জন্য। যোগ করার জন্য এটা একটু উপরে দেই, কিবোর্ড থেকে আমি এখানে এই ঘরে আমি আমার রেজাল্টটা চাচ্ছি, ঠিক আছে? তো এই ঘরটা আগে সিলেক্ট করব, এখানে যে সমান চিহ্নটা আছে এটাতে সমান চিহ্নটা দিয়ে দিলাম। এরপরে আমি শিফট প্রেস করে ধরে আছি, ঠিক আছে? দেখেন, তারপরে যে 5 লেখানোর পর আমি শিফট আর ছাড়ি নাই, প্লাস দিলাম, তারপরে এই 5, ঠিক আছে? দেন এন্টার, 10, ঠিক আছে? এখন যদি আমি বিয়োগ করি, এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। এগুলো সহজ সহজ। তারপরে জাস্ট আপনাদেরকে একটু মানে রিমাইন্ড দিচ্ছি আর কি, আর কিছু না। এখানে দেখেন, আবার আমি সমান চিহ্ন দিলাম, তারপরে শিফট ধরে 2 সিলেক্ট করলাম। এরপরে কি করব, বিয়োগ করি, এখান থেকে শিফট ধরে যে বিয়োগের যে সিম্বল আছে সেটাতে আমি দিলাম। দেন এটাকে আমি সিলেক্ট করলাম এই পাশের কলামকে। এখন যদি এন্টার করি তাহলে এখানে একটা মাইনাস চলে আসছে। কেন মাইনাস আসছে? যে আমরা ছোট থেকে বড়টাকে বাদ দিচ্ছি, তাহলে আমরা বড়টার থেকে যদি ছোটটা বাদ দিই তাহলে কি মাইনাস আসবে না? তাহলে আমরা একটু দেখি, আমরা প্রথমে এই 2টাকে সিলেক্ট করছি, তারপরে 10, আর এখন যদি আমি এখানে সমান দেই, সমান 2 বিয়োগ এইটা, সরি 10 বিয়োগ 2, তাহলে এখন আর মাইনাস চিহ্নটা আসবে না, ঠিক আছে? তাহলে আমাদের যোগ গেল বিয়োগ গেল, এখন হচ্ছে গুণ। তাহলে আবার এখানে ইকুয়াল দিব, সরি ইকুয়াল 5, কিবোর্ড থেকে স্টার, স্টার মানেই হচ্ছে গুণ, ঠিক আছে? দেন এই হলো 3, এন্টার, 15। ওকে, এরপরে দেখেন আমার এখানে কত আছে, এখন কি করব, ভাগ। তাহলে এখানে ভাগেরটা এখানে লিখি কত, 20 লিখি, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ইকুয়াল বিয়োগ, না ভাগ, ভাগ হচ্ছে এই যে অবলিক একটা চিহ্ন আছে দেখেন, এটা দিব, তারপরে 5, এন্টার, ঠিক আছে? করা যাবে না? জি স্যার। আচ্ছা, এখানে একটা ইয়ে আছে। এখন সে ধরেন আমার এখানে আরো কিছু অবজেক্ট থাকলো, মনে করেন আমার এটা হচ্ছে আমি কপি করে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, আমি এখানে ফর্মুলা যা আছে সবকিছু আমি লিখে রাখছি। এখন এটার মধ্যে যদি আমি এখন ক্লিক করবো তখন এইটা আসবে। তখন এটার মধ্যে যদি আরো কিছু লিখলাম, সে সংখ্যা 2, 21 বা যাই হোক, এখান থেকে মনে করেন হিজিবিজি যত যাই হোক আমি লিখলাম আর কি। হ্যাঁ, মনে করেন আরো অনেকগুলো সংখ্যা আছে এখানে লিখলাম, আর এগুলাকে একটা সুন্দর করে একই লাইনে নিয়ে আসবো। এটাও সেম, হ্যাঁ, যাতে ইয়েতে থাকে, দেখতে যাতে সুন্দর হয়, এলোমেলো আমরা রাখবো না। এখানে যে রিভিউ এর নিচে যে অপশন গুলো আছে দেখেন, এখান থেকে কিন্তু টপ অ্যালাইন, এই অ্যালাইনমেন্টটা আমরা এখান থেকে করে নিব। এখন এইটা দেখেন আমার এটা এরকম আছে, আমি যদি এটাকে টেনে নিয়ে যদি নিচ পর্যন্ত নিয়ে আসি তাহলে পুরাটা চলে আসতেছে, কিন্তু টেনে নিয়ে আসানোর জন্য আমরা যদি জাস্ট এটাকে যদি নিয়ে আসি তাহলে কি আর কি এগুলাতে আমার ওই যোগ ওই ফর্মুলা টর্মুলা কিছু দিতে হচ্ছে না, কিন্তু জাস্ট এটা টেনে নিয়ে আসলেই কিন্তু হয়ে যাচ্ছে। বুঝাতে পারছি? এক্সেলে কাজ করার এটাই মজা। এক্সেলে অনেক, করলে তারপরে সবগুলা এখানে হয়ে যদি যায়। আমরা সিরিয়াল নাম্বারটাও দেই,
সে ধরেন এখানে 1 2 2 সিরিয়াল আছে। হ্যাঁ, এখন যদি আপনি এখানে আরো সিরিয়াল দিতে চান, আরো অনেক সিস্টেম আছে আপনার, ঠিক আছে? টান দিয়ে ধরলে চলে যাবে। এখান থেকে আপনি টান দিয়ে এটাকে ধরে যদি নিচে নিয়ে আসেন, তাহলে অটোমেটিকলি এটা হয়ে যাবে। এখন এইটা যদি আমরা যোগ করতে চাই, এখান থেকে যে অটো সামে ক্লিক করলে নিচে চলে আসবে এটার যোগফল। এই যে এটা যে কোনো কিছুই মনে করেন আমি এইটার পুরাটা যোগফল নিচের এই ইয়েতে চাই, আমি যদি এটাতে একটু কালার করে ডিসকালার করে দেই, সে ধরেন আমি এখানে একটা কালার এরকম করে দিলাম, যে কোনো কালার আমি এখান থেকে দিতে পারি, দিলাম। এটার টোটালটা যদি আমি এখানে টোটালটা দেখতে চাই, যে আমি টোটালটা এটার টোটাল এখানে দেখতে চাই, তাহলে জাস্ট টোটালটা ধরে এই যে এখানে অটো সাম আছে দেখেন, এখানে ক্লিক করলেই এখানে চলে আসবে। এরপর যদি আমি এটাকে টোটাল এভাবে ধরি, আমার বাকিগুলা অটোমেটিকলি হয়ে গেছে। এখন হয়েছে বুঝবা কিভাবে? এটা যে হইলো বুঝবা কিভাবে বলেন? এখানে যখন আপনি ক্লিক করবেন দেখবেন এই বক্স চারটাই ধরে আছে এটা, ঠিক আছে? আবার এখানে যদি নিচে যে 49-এ ক্লিক করেন দেখবেন এই বক্স চারটা এরকম আছে। এখন আপনার যদি মনে হয় যে হ্যাঁ আমার উপরে আরো দুই একটা, এখানে ধরেন 23, এখানে ধরেন 2, এখানে ধরেন 5, আপনি এখন চাচ্ছেন যে এইগুলা এটার সাথে অ্যাটাচমেন্ট হয়নি বা মিস হয়েছে, তো তাহলে কি করব? সেখানে আমি এটাতে ক্লিক করলাম আর এটাকে টেনে এই যে উপরে দিয়ে দিলাম, দেওয়ার পরে যদি আমি এন্টার করি তাহলে এটা হয়ে গেল, ঠিক আছে? জি স্যার। আর এখান থেকে অনেক ধরনের অপশন আছে, যেমন ধরেন এখানে একটা লাইনে যদি লেখা যদি না ধরে, যেমন এই পাশে চলে আসছে, তো তাহলে এটাকে ধরে জাস্ট এটা ওয়ার্ড টেক্সট করলে নিচে চলে আসবে, ঠিক আছে? এগুলো হচ্ছে একবারে কমন, এগুলো আপনারা জানেন। তারপরে লেখাটাকে উপরে মিডলে করানোর জন্য এখানে অ্যালাইনমেন্ট আছে অপশন, এটা আপনি করতে পারেন। আবার যদি মনে করেন না আমি এই চারটাকে মিলে একটা ঘর করতে চাই, তাহলে এখানে মার্জ এন্ড সেন্টার করলে দেখবেন পুরাটা ঘর কিছু আর থাকবে না। শুধু চারদিকে যদি বর্ডার করতে চান, জাস্ট এটাকে সিলেক্ট করে এই যে এখানে অপশন আছে দেখেন কি বটম বর্ডার, এখানে যদি আমি ক্লিক করি তাহলে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। এখানে কিন্তু মাঝখানে কোনো কিছু নেই, আমি চারদিকে যদি বর্ডার চাই, এখন দেখেন চারদিকেই বর্ডার চলে আসছে। এইভাবে আপনার এস্টিমেট যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটটা আপনাকে এইভাবে মডিফিকেশন করতে হবে, পারা যাবে স্যার না? কোন একসাথে কিভাবে করে স্যার? ওই যে এখন যেভাবে যোগ করেছেন, দুইটা এখন যে যে অটো সাম দিচ্ছেন না, এটা তো যোগের ক্ষেত্রে। আর যদি আমি একসাথে গুণ করতে চাই অনেকগুলো? একসাথে গুণ করতে থাকলেও ওই এখান থেকে ফর্মুলা চেঞ্জ করতে হবে, ঠিক আছে? ফর্মুলা চেঞ্জ করে আমরা যখন টোটাল করব, টোটালটা, ঠিক আছে, টোটালের ক্ষেত্রে এটা অটো সামটা আপনার কাজ করবে। আর যখন আপনি গুণ বা ভাগ বা এগুলা করতে যাবেন তখন কিন্তু আলাদা ফর্মুলা ইউজ করতে হবে। আর ওইটা এটা কিভাবে? হচ্ছে টোটালের ক্ষেত্রে, ঠিক আছে? আমরা যখন টোটালটা যোগ করে নিচে নামাই, আপনাদেরকে একটা জিনিস দেখাই। সে ধরেন আমার এটা হচ্ছে একটা মেন পাওয়ার, হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা মেন পাওয়ার রিপোর্টটা কিন্তু প্রতিদিন দিতে হয়, বুঝছেন? সে মনে করেন আমার 01 UXC তে কাজ করতেছে, এই মনে করেন এটা হচ্ছে আমার একটা বিল্ডিং এর কোড, এই বিল্ডিং এ আমার বা এই এরিয়া এরকম হতে পারে, এখানে অবজেক্ট দেওয়া আছে, এখানে এই এরিয়া আছে, তো এইখান থেকে আমার কি কি কাজ হচ্ছে, মেশিনারি ওয়ার্ক, প্লাস্টার, এখানে স্কিল কয়জন, আনস্কিল কয়জন, টোটাল কয়জন, এতজন, তাহলে এখান থেকে এটার টোটাল কতজন, এই জায়গায় আপনি অটো সামটা ইউজ করতে পারবেন, ঠিক আছে, টোটালটা বের করার জন্য। জি স্যার। আবার এই জায়গায় আবার টোটাল যখন আবার সবগুলা মিলে আবার এখানে যোগ করা হয়েছে, আর সবগুলা মিলে এখানে যোগ করা আছে, আবার সাব টোটাল আছে এখানে। এটা হচ্ছে একটা মেন পাওয়ার আপডেট। এটাও কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট, আমরা যখন ইন্টেরিয়র কাজ করি বা এক্সটেরিয়র কাজ করি, একসাথে যদি অনেকগুলা কাজ চলে তখন প্রতিদিন সবাইকেই কিন্তু ইয়ে করতে হয়, পেমেন্ট করতে হয়, তো হাজিরাটা আমাদের রাখতে হয়। যদিও আমরা কি করি, কাজ যখন ইন্টেরিয়র কাজ করি তখন কিন্তু বোর্ড ওয়াইজ কিন্তু কাজটা আমরা দিয়ে দিই, যে যতটা বোর্ড ততটা আপনার হচ্ছে ওই ওই টাকা হিসাব করে নিই, হয়তো একটা বোর্ড আমাদের হয়তো 1500 টাকা করে নেয়, কন্ট্রাক্ট দিয়ে দিই।
1,500 1,200 1,300 যার কাছ থেকে যেরকম 1,000 যার কাছ থেকে যেরকম নেয় আর কি। তো এরকম যদি এরকম হয় তো তাহলে আপনার হচ্ছে হিসাবটাও রাখতে হয় ডেইলি আপনার খোরাকি কত দিচ্ছেন। 400 টাকা বা 500 টাকা করে একটা খোরাকি থাকে যেটা চলতে থাকে কন্টিনিউয়াস। তো ওইটা হচ্ছে আপনার শেষ হওয়ার আগ পর্যন্ত দেখা যায় যে কত টাকা নিচে এসে এটা একটা ক্যালকুলেশন করে বাকি টাকা পেড করে দেওয়া হয়। বুঝতে পারছেন? জি স্যার। কি বুঝতে পারছেন বলেন? হ্যাঁ, এখন যে ইয়ের কথাটা বললেন স্যার, এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ডেইলি ডেইলি হাজিরার যে টাকাটা হয় এটা মোট বিল থেকে মাইনাস করা হয় ভাইয়া। ম্যানেজ করা হবে, কিন্তু এটা আপনার কাছে হিসাব রাখতে হবে। জি স্যার বুঝতে পারছি। এটা আপনার কাছে হিসাব রাখতে হবে যে আমার এই দিন বা এই ডেটে কতজন লোক কাজ করছে, মিস্ত্রি কতজন, লেবার কতজন। শেষে যায় কন্ট্রাক্টর এমন কান্নাকাটি করবে, আপনার এসে পা ধরবে, হ্যাঁ, পা জড়ায় ধরে কান্নাকাটি করে বলবে, স্যার আমার তো অনেক টাকা লস হয়ে গেছে স্যার, আমার এখানে প্রায় 5 লাখ টাকা আমার লাগাই ফেলছে স্যার, আমার টাকা পয়সা সব শেষ হয়ে গেছে স্যার। তো আপনি যে টাকা, তার 5 লাখ টাকা লাগছে বা কত টাকা লাগছে, এটা আপনি বের করবেন কিভাবে? আপনি তো মনে করতেন না আমি তো এখানে 50টা বোর্ড দিছি, 50টা বোর্ডের কাজ আছে, বা 100টা বোর্ড আছে, 100 বোর্ডের কাজ আছে। তো 100 বোর্ড হিসাবে আপনার যা টাকা হয় তাই। তো ওই সময় কন্ট্রাক্টর সব সময় দেখবেন কান্নাকাটি করে, যতই টাকা দেন তারপরে বলবে লস। এটা সিস্টেম, এটাই সিস্টেম। এটা কন্ট্রাক্টের ধর্ম। এমন ভাব করে যে ওদের ওদের থেকে আর বেশি অভাবে কেউ নেই, সবচাইতে অভাবী ওরা বেশি। ঠিক আছে, কিন্তু এটা থেকে আপনাকে বুঝতে হবে যে না ওরা এরকমই করে, এটা আপনার মাথার ভিতর ঢুকে রাখতে হবে যে না ওরা এরকমই করবে। আর মাঝে মাঝে এমন আসবে যে দেখবেন যে হঠাৎ করে 15 দিন কাজ করছে ভালো, ওমা 16 দিনের মাথায় আপনার বাসায় চলে আসছে সে, স্যার আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে। কি কথা? তো স্যার আপনার আমার সাথে দেখা করা লাগবে মানে কি, টাকা লাগবে। আইসেই আপনার জড়ায় পা ধরায় বলবে, স্যার আমার তো এরকম, আমার আমার হচ্ছে আমি হচ্ছে আমার একটা সমস্যা বাসায়, আমার বাসায় যাইতে হবে ইমার্জেন্সি, আমার কিছু টাকা লাগবে স্যার, আমার 50,000 টাকা দেন। এরকম সিচুয়েশনে পড়েছেন কখনো? জি ভাইয়া পড়ছি। এগুলো খুবই অড অনেক সিচুয়েশন। পড়েছি। ঠিক আছে, এগুলা টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়, টেকনিক্যালি এগুলো হ্যান্ডেল করতে হয়। ওনাকে বলবেন ঠিক আছে আপনি অফিসে গিয়ে বসেন, আমি আসতেছি। তারপরে আপনি আর যাবেন না ওখানে, আপনার অ্যাকাউন্টস থাকবে বা আপনার যে জুনিয়র আছে তাকে বলবেন যে তার যে হিসাবটা দেখবেন, হিসাব নিকাশ করে যদি সে টাকা পায় তার থেকে কিছু পার্সেন্টেজ টাকা দিয়ে দিবেন। এবং অবশ্যই সিল সাইন অফিসিয়াল যে সিস্টেম আছে সেই সিস্টেমের রেখে, কখনোই একজন ফোন করে টাকা চাইছে বিকাশে হোক বা যেখানে হোক, যদি আপনি অফিসিয়াল কাজ করেন ডকুমেন্ট না রেখে, আমি আবারও বলতেছি, এটা আমার বন্ধু হোক, আপনার যা খুশি তাই হোক, টাকা দেওয়ার আগে অবশ্যই প্রপারলি ডকুমেন্টস মেনটেন করে তারপরে টাকা দিবেন। এই জন্য দেখবেন যে অনেক কর্পোরেট সিস্টেমে বা কর্পোরেট লেভেলে বা অফিসের যে অ্যাকাউন্ট থাকে, সে তার ভাবসাবে আলাদা থাকে, আবার ওর বিরুদ্ধে সবাই ক্লেম করে যে অ্যাকাউন্ট ঘুরাই খালি, এই করে খালি, সেই করে খালি। অ্যাকাউন্টকে বলেই দেওয়া থাকে তোমার কাছে যতই টাকা থাকবে তারপরে তুমি বলবো আমার কাছে কোনো টাকা নেই, এটা বলাই থাকে তাকে। আমিও যদি তোমার কাছ থেকে টাকা চাই, এমডি, আমিও যদি তোমার কাছ থেকে টাকা চাই, তখন তুমি বলবা যে আমার কাছে টাকা নেই, এটা বলে দেওয়া থাকে। ওকে, তো আমরা এখান থেকে জাস্ট মোটামুটি এই কয়েকটা অপশন জানলেই কাজ করতে পারবো। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস, যেহেতু আসছি এক্সেলটা ওপেন যেহেতু করছি, মনে করেন ধরেন আমি এখানে লিখছি স্কেচ আপ। ওকে, স্কেচ আপ। এখন এই লেখাটা আমি এখানে আবার লিখছি, মনে করেন যে হচ্ছে সাইজ একটু কম বেশি হয়েছে, বা মনে করেন স্কেচ আপ আমি এখানেও লিখছি। এইটার কালার আমি মনে করেন টেক্সট যে কালারটা আছে এটা আমি চেঞ্জ করে দিচ্ছি, তাই আমি চাচ্ছি এই টেক্সটের কালারটা এটাই হোক। তো সেই ক্ষেত্রে আমি এখানে জাস্ট এটাকে সিলেক্ট করব, এখানে দেখেন ফরম্যাট পেন্টার, এখানে আমি সিলেক্ট করানোর পর এটাতে যদি আমি এখন সিলেক্ট করি তাহলে দেখবেন এটা সেম কালার হয়েছে। বুঝতে পারছেন? যদি আমরা ম্যাচ করতে চাই, ম্যাচ অটোক্যাডে যখন আমরা ম্যাচ করি না, জি স্যার বুঝতে ওইটা আর কি। তারপর মনে করেন যে আমি এখান থেকে যদি আর একটা জিনিস দেখাই, সে মনে করেন আমার এখানে এটা আমি রাখলাম, হ্যাঁ, তো
তো এইটার টেক্সট আর এটার টেক্সট হাইট যেটা এখানে দেখেন, এখান থেকে আমরা এটা কন্ট্রোল করতে পারবো। যদি আমি এটা বড় হয়ে গেছে, হঠাৎ করে মনে করেন এটা বড় হয়ে গেছে, তাই আমি চাচ্ছি যে এই ফরম্যাটে এটা হোক। জাস্ট এটাকে সিলেক্ট করে যেটা মতো করতে চাচ্ছি সেইটা আগে সিলেক্ট করব। সিলেক্ট করানোর পর ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, করানোর পর এটাতে সিলেক্ট করলে ওটা ওই ফরম্যাটে চলে যাবে। ঠিক আছে? কালারটা সহকারে দেন না স্যার, হ্যাঁ কালারটা সহকারে দিতে হবে স্যার। হ্যাঁ ওকে। এখানে আরো অনেক সিস্টেম আছে। এখানে যখন আমরা কাজ করব অনেক উপরের যে লাইন, টপ লাইনটা অনেক সময় আমরা ফ্রিজ করে রাখি এইরকম। এটার সিলেক্ট করানোর পর এই যে ফ্রিজ প্যানেল আছে এখানে, ফ্রিজ টপ রো। তো টপ রোটা আমরা যদি ফ্রিজ করে দেই, এটা কি কেউ করতে পারেন? হ্যাঁ স্যার। ফ্রিজ করে দেওয়ার পর নিচে যদি কোনো জি লাইন পারি। উপরেরটাই থাকবে, বাকিগুলো আর থাকবে না। এই লাইনগুলো ফ্রিজ করা যায়। এই যে এখানে ফ্রিজ প্যানেল একটা অপশন আছে। এছাড়াও এখানে বিভিন্ন এক্সেলের আমি অতটা এক্সপার্ট না, বাট আমি এত গভীরে কাজ করি না, তো মোটামুটি এতটুকু জানি আর কি। ঠিক আছে? যেটা আপনার হাতে করি মানে চালাইতে পারবেন, এইটুকু জানলে আপনি চালাইতে পারবেন। ওকে, এখন আমরা একটা স্যার স্যার ফ্রিজটা কি একটা বুঝলাম না কোশ্চেন। স্যার। হ্যাঁ বলেন। স্যার ফ্রিজটা কি আসলে বুঝি নাই, আরেকবার একটু বুঝিয়ে দিলে হবে। ফ্রিজটা হচ্ছে, মনে করেন আমি এখান থেকে আমার এখানে একটা রো আছে, হ্যাঁ, মনে করেন এইটা আমি সব ডিলিট করে দিলাম। এইটা হচ্ছে আমার টপ। হ্যাঁ বলেন, কেউ কিছু বলতেছিলেন নাকি? জি স্যার। এটা আমার হচ্ছে টপ টপ রো। হ্যাঁ, তো এটাকে আমি অনেক সময় আমরা কাজ করতে যাই না, কাজ করানোর সময় দেখেন আমার এটা কিন্তু ফ্রিজ করা আছে এখন উপরের রোটা। তো ফ্রিজ করা থাকার কারণে আমার অনেক সময় আমরা কাজ করি, দেখা যায় যে নিচে টুকু উপরে উঠে চলে যায়। এখন এই জায়গাটা কিন্তু ফিক্সড হয়ে আছে, দেখেন এটা। জি স্যার, বুঝতে পারছি। এই দেখেন আমি এখান থেকে যদি আমি এই যে জি ভিউয়ে স্যার, আসি, জি স্যার, বুঝতে পারছি। আমি এটাকে কি করে দেবো এখন, আনফ্রিজ প্যানেল করে দিলাম। এখন যদি আমি দেই, দেখেন এটা কিন্তু এই স্কেচআপ উপরে উঠে চলে যাচ্ছে। আর যদি আমি এটাকে সিলেক্ট করে এখান থেকে ফ্রিজ প্যানেলে ফ্রিজ করে দেই টপ রো, এখন যদি আমি ইয়ে করে দিই তাহলে যাচ্ছে? না স্যার। ওটা কিন্তু ফিক্সড ওই জায়গায় দাঁড়ায় আছে। তো কাজ করার সুবিধাটা আমরা অনেক সময় উপরের যে রোটাকে এটাকে আমরা ফিক্সড করে দেই, ফিক্সড করে দিয়ে কাজ করি। এক্ষেত্রে কি হয় যে আমাদের ভুল হওয়ার সম্ভাবনাটা কম থাকে। ঠিক আছে? এইটা আর কি। স্যার আরেকটা প্রবলেম আমি ফেস করেছিলাম এক্সেলে কাজ করতে গিয়ে, সেটা হচ্ছে যখন পিডিএফ করা হয় তখন হচ্ছে এই যে এই রো গুলার যে লাইন গুলো ওগুলো মিসিং হয়ে যায়, ওগুলো সহ আসে না। পিডিএফ করার পরে থাকে? পিডিএফ করার পরেই রো গুলো চলে যায়, রো কলামের যে লাইনস গুলো আছে ওগুলো চলে যায়। এরকম তো হওয়ার কথা না। বর্ডার গুলো সিলেক্ট করা হয় না, বর্ডার গুলো সিলেক্ট করতে হবে। অল বর্ডারস সিলেক্ট করবেন তাহলে হবে। যেমন ধরেন আমি যদি এটাকে এখন প্রিন্ট প্রিভিউয়ে যাই, এখানে কোনো বর্ডার শো করতেছে না, বিকজ অফ আমি এখান থেকে কোনো হ্যাঁ বর্ডার এটাই হয়। দিয়ে দেই নাই। কারণ এখান থেকে আপনি সিলেক্ট করে যে এখানে যাবেন, যাওয়ার পর এখানে এটা বর্ডার দেওয়া হয় না এই জন্য। অল বর্ডারস দেওয়ার পরে যদি আমি এখন দেই, তাহলে এখন এই যে সংখ্যা এগুলো সব চলে আসছে। এরপরে আচ্ছা এটা হ্যাঁ সেট ঠিক আপ আছে। করতে হয়, এটা সেট আপ করতে হয়। এটা সেট আপ করানোর জন্য যে নিচে দেখেন পেজ ব্রেক প্রিভিউ, এখানে আসেন। আসানোর পরে এখানে দেখেন দুইটা পেজ আছে। তো আমার কতটুকু পেজ লাগবে, এতটুকু পেজ লাগবে, তো এগুলো ঠিক করতে হবে। তো এভাবে ঠিক করতে হয়। ঠিক করানোর পর এটা এখন প্রিভিউ যান, দেখবেন এটা পুরা এরকম চলে আসছে। এরপর আবার এটা আরো অনেক সেটআপ আছে, পেজ সেটআপে যাইতে হয়, এখান থেকে এটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়, বাড়াইতে হয়, কমাইতে হয়। তারপর এখানে আরো বিষয় আছে, মার্জিন আছে, এই মার্জিন গুলো আপনি কোন দিকে কতটুকু নিতে চাচ্ছেন, হেডার ফুটারটা কতটুকু কি করতে চাচ্ছেন, বিশেষ করে মার্জিনটা আমাদের এখানে ইম্পর্টেন্ট। তো এখান থেকে যদি এটা আপনি সরাই নিতে চান একটু, দেখবেন এটা একটু সরাই দেবে। এই যে এভাবে ফাইলটাকে সেট করে নিতে হয়। প্রতিবারই তো আমরা সেট করি না, একটা ফাইল সেট করা থাকে, দেন এটা অনুসারে আমরা কাজ করি। ঠিক আছে? এটা ক্লোজ করে নিচ্ছি। স্যার এটা একটা আমাদের একেবারে বেসিক একটা ইস্যু ছিল, সেটা নিয়ে এতক্ষণ আমরা নিয়ে কাজ করতেছিলাম, বাট এখন স্কেচআপে আমরা চলে আসছি। কেউ কিছু বলতেছিলেন? হ্যাঁ স্যার, আমার প্ল্যান একটু প্রবলেম হয়েছে, একটু যদি দেখতেন। শেষে, ক্লাস শেষে? ওকে স্যার। আচ্ছা, এখন স্কেচআপ থেকে আমাকে একটু মেজারমেন্ট করতে হবে। আমি কি এখন যখন মেজারমেন্ট করব, যে সে ধরেন আমার হচ্ছে এখানে টিভি ডিসপ্লের যে ব্যাক পার্ট,
অর্থাৎ আমি যেখানে মার্বেল ইউজ করছি বা টাইলস যাই বলেন না কেন, আমি যে টেক্সচারটা ইউজ করছি এটা কত স্কোয়ার ফিট জায়গা জুড়ে ইউজ করছি, এটা বের করবো কিভাবে? স্যার ট্যাপ মেজারমেন্ট করে স্যার। আরে স্কেচ আপে কি আপনি বের করবেন? স্কেচ আপে তো আপনাকে পার স্কোয়ার ফিট কত স্কোয়ার ফিট, একবার আমি স্কোয়ার ফিট বের করে নিব। ঠিক আছে, এখন এখন আপনাদেরকে বলি, আমি কথা পেঁচাবো না। এখন বিষয় হচ্ছে যে আপনাকে একটা নোটপ্যাড নিতে হবে। নোটপ্যাড আছে? জি স্যার। নোটপ্যাড নেন। নেওয়ার পরে এখানে আগে নাম লিখবেন যে এটা হচ্ছে আপনি যে এস্টিমেটটা করতেছেন তা কোন এরিয়া। ধরেন যে টিভি এরিয়া, হ্যাঁ, টিভি এরিয়ায় গিয়ে এটা কি, টিভির ব্যাক পার্টের যে মার্বেল, সেই মার্বেলের নাম লিখতে হবে এটা। তারপরে এটা হচ্ছে আপনার সামনের যে শেলফ, তারপরে ক্যাবিনেট, এভাবে নাম লিখতে হবে। সেটা কোন এরিয়ায়? টিভি এরিয়ায়। এটা হচ্ছে আপনার খাতায় লেখা থাকবে। ঠিক আছে, এরপরে আমার এই যে এইটা কত স্কোয়ার ফিট, আমাদের টিভির পিছনে যে টেক্সচারটা দিছি এটা কত স্কোয়ার ফিট, এটা দেখার জন্য আমরা জাস্ট এটাকে সিলেক্ট করলাম। দেখেন সিলেক্ট করছি, সিলেক্ট করানোর পর আমার কি টোটালটা সিলেক্ট হয়েছে। এখন আমি রাইট মাউস ক্লিক করব, ক্লিক করানোর পর এন্টিটি ইনফোতে চলে আসব। আসার পরে আমার এখানে দেখেন স্যার এরিয়া লেখা আছে স্যার এখানে। এরিয়া আমরা পেয়ে গেছি। এরিয়া কত দেওয়া আছে? 59.85 স্কোয়ার ফিট নাকি? এত স্কোয়ার ফিট। তাহলে স্কোয়ার ফিট না ফিট স্কোয়ার? স্যার স্কোয়ার ফিট। স্কোয়ার ফিট। ওকে, আচ্ছা। এখন এখানে যে এত স্কোয়ার ফিট, আপনার এটা কিন্তু আবার চেক হবে। ঠিক আছে, আপনার এটা হচ্ছে যে অ্যানালাইসিস, টোটালটা এইভাবে আপনার এস্টিমেট করানোর জন্য এইভাবে একটা খাতায় আগে লিখে লিখে এটা ঠিক করতে হবে। এরপরে এই অ্যানালাইসিস সহ আপনার যে বস থাকে তাকে দিতে হয়। কিন্তু সে কিভাবে বুঝবে যে এটা এত স্কোয়ার ফিট? তো এখান থেকে তখন মেজারমেন্ট টেপ দিয়ে এটাকে মাপতে হয়। এখানে কত আছে? 6 ফিট 6, আর এখানে কতটুকু আছে দেখেন 9 ফিট 1 বা 2, যাই হোক। তখন দেখেন এটা যোগ, আপনি ওই গুণ করে দেখেন সেমই আসবে, সেম আসবে। সেম আছে কিনা দেখেন, এখানে কত আছে? 6.6 ইন্টু এই থেকে কতটুকু 9.1, 9.1। একজন গুণ করেন। 6.6 ইন্টু 9.1 ইকুয়াল টু কত আসে? 60। তাহলে এটা স্কোয়ার ফিট কিভাবে হিসাব করবেন এখন কোন? ওখানে 6.5 লিখতে হবে। হ্যাঁ, 6.5। 6.5। আমি জি যদি স্যার। এখানে কতটুকু আছে দেখেন, এখানে আছে আমার হচ্ছে 6.6, আর এটা আছে হচ্ছে 9.1। 6.6 মানে হচ্ছে 7 যদি আমি ধরি, বা 6.6 ধরি, 6.5 ইন্টু কত? 5 into 9.1 9.08। 08। জি, জি 9. আচ্ছা, যাই ধরেন না কেন আপনার হচ্ছে এই 59.85 আসবে। তো আমরা 60 স্কোয়ার ফিট ধরে নিতে পারি। ঠিক আছে, এখানে আছে 6.6, আর এদিকে যদি আসে আমাদের 9.1, 6.6 ইন্টু 9.1 ইকুয়াল টু দেখেন 60। এখন এই যে 6.6 এবং 9.1, এই মেজারমেন্টটা আমরা এখান থেকেই ঠিক করে নিব যে আসলে আমরা এই মেজারমেন্টে মেটেরিয়াল পাবো কিনা, বা একটু কমাইতে হবে কিনা, বা 6.6 ঠিক আছে, 9.1 বাদ দিয়ে শুধু কি 9 ফিট নিব কিনা, তাই না? 9 ফিট 1 ইঞ্চি, তো 1 ইঞ্চিটা মিলাবো কিভাবে, একটা বিষয় আছে না? তো এই জিনিসগুলো কিন্তু এখান থেকে হাফ ইঞ্চি, 10 মিলি, 5 মিলি যে জায়গায় জিনিসগুলো থাকবে, এটা কিন্তু এখান থেকে আপনার অ্যাডজাস্ট করে নিতে হবে। ঠিক আছে, এটা সহজ পাওয়ার, এটা পাওয়ার সহজ পদ্ধতি হচ্ছে জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করানোর পরে রাইট মাউস ক্লিক করে এন্টিটি ইনফোতে চলে যাবেন।
যাওয়ার পরে এখানে এরিয়া পেয়ে যাবেন আপনি যেখানে কত স্কোয়ার ফিট। এরপরে আপনি সামনে আসেন, সামনে আসার পর যদি আমি সিলিংটা যদি মেজারমেন্ট করি, এই সিলিং এর এই তলাটা নিলাম, রাইট মাউস এন্টিটি ইনফো, দেখেন এখানে 133। তা আমি নিচেরটা নিছি, তাহলে 133 লেখেন আগে, আগে লিখবেন 133 যোগ, এখন এই যে মুখের এটা নেওয়া লাগবে না, এই যে মুখটা স্টার্টিং যেটা দিছেন এটাতে জাস্ট সিলেক্ট করলে দেখবেন যে ওই পাশে 4.26 চলে আসছে। তাহলে 4.26 ইন্টু কয়টা আছে এরকম 4টা, তাহলে 4 ইন্টু কত হয় 4.26 ইন্টু 4 17। তাহলে 17-র সাথে আমাদের 133 যোগ করলে 500, সরি 17 যোগ 133 150 স্কোয়ার ফিট। তাহলে পুরাটা আমার এখানে যে নিচের যে অংশটুকু সেটা হচ্ছে 150। তাহলে আমার যদি এটা ডাবল বোর্ড হয়, দুইটা যদি বোর্ড হয়, তাহলে স্টার্টিং 1700, তাহলে 300 হবে। তো 300 থেকে উপরেরটা 30টাই আমার আর স্টার্টিং নাই, তো 300 বিয়োগ 17 283 স্কোয়ার ফিট আমার এই বোর্ডটা লাগবে। 283 হলে আমাকে ভাগ দিতে হবে কত দিয়ে, 32 দিয়ে ভাগ দিলে আমার এখানে সিলিং এ কয়টা বোর্ড লাগতেছে, তাহলে 15টা বোর্ড লাগতেছে। ওয়েস্টেজ কত পার্সেন্ট ধরবো? 5% অথবা 10%। এটা ডিজাইনের উপরে ডিপেন্ড করে, যদি ফ্ল্যাট ডিজাইন হয় ওয়েস্টেজটা কম হয়, যদি আমাদের ক্লাসিক্যালের মধ্যে পড়ে তো ওয়েস্টেজটা বেশি হয়, অথবা সার্কেল যদি আপনার ডিজাইনের ভিতরে থাকে তাহলে ওয়েস্টেজ বেশি হবে। বোর্ডের হিসাবটা বের করতে পারবেন? স্যার পারবেন না, আবার দেখাই তাহলে পারবেন। মনে করেন আমার এটা সিলিং, এই সিলিং এ কয়টা বোর্ড আছে কে বলতে পারবেন? দুইটা 4 ইঞ্চি না স্যার? দুইটা হ্যাঁ, স্যার, দুইটা 4 ইঞ্চি না? বোর্ড কয়টা আছে এই সিলিং এ, টোটাল কয়টা বোর্ড লাগবে আমার এই সিলিংটা করতে চাচ্ছি? 15টা হিসেবে আসছে 15টা। স্যার 15টা কিভাবে আসছে একজন বলেন, আমি করি, বলেন। আমি বলতেছি, আমার এখানে উপরে বোর্ড কতটুকু আছে দেখেন 129। আমি নিচে যদি আসি, নিচে কত আছে 133, ঠিক আছে 133। আর এই পাশে আমার যে মুখটা স্কার্টিং, এই স্কার্টিং কতটুকু আছে 4.23 না কত আসলো তো? আমি যদি এভাবে এক এক ধরি, 4টায় যদি ধরি 4.26 17 পয়েন্ট সামথিং। কতটুকু আসছে, একটা যদি আমার হচ্ছে 4.26 হয় তাহলে 4টা মিলে আমার হচ্ছে 17 স্কোয়ার ফিট। 17 জি 17 আর আমার নিচের অংশটা আসলো 133, তাহলে 17 আর 133 কত হয় 150। 50। তাহলে ধরে নিলাম উপরেও আমার একটা বোর্ড আছে, নিচেও একটা বোর্ড আছে, ঠিক আছে উপরেও একটা বোর্ড আছে, নিচেও একটা বোর্ড আছে, তাহলে দুইটা বোর্ড মিলে আমার 300। তো 300 উপরে তো আর আবার তো স্কার্টিংটা আর নাই, তাহলে স্কার্টিং এর সূত্র আমরা বাদ দিয়ে দিব। আমার টোটাল আছে হচ্ছে 300, উপরে একবার স্কার্টিং হিসাব করছি, স্কার্টিং তো আর আমার আর নাই, তাহলে বিয়োগ 17, তাহলে আমার আছে কত 283টা, 283 স্কোয়ার ফিট জায়গা আমার টোটাল। তাহলে বোর্ডটা বের করবো কিভাবে? স্যার 32। 32 আচ্ছা, দিয়ে ভাগ দিলেই হবে। বোর্ডের আগে বোর্ড যদি বের করতে যাই তাহলে বোর্ডের সাইজটা আমাকে জানতে হবে। 4 ফিট বাই 8 বোর্ডের ফিট। সাইজ হচ্ছে 4 ফিট বাই 8 ফিট, তাহলে 4 ফিট বাই 8 ফিট ইকুয়াল টু 4 আসছে 32 স্কোয়ার ফিট। তাহলে 32 দিয়ে যদি আমরা ভাগ দেই, তাহলে ভাগ 32, তাহলে আমরা বোর্ড পেয়ে যাব, তাই তো? জি স্যার। জি তাহলে ভাইয়া। কয়টা বোর্ড পাচ্ছি আমরা 8.84, দ্যাট মিন্স আমার কয়টা? এখানে 9টা বোর্ড লাগবে জি স্যার। স্যার নাকি? একটা কথা ছিল স্যার। ওয়েস্টেজটা কোনটার মধ্যে পার্সেন্ট দিমু স্যার? টোটালটা স্যার এরিয়া যেটা বের করছিলাম এটা? ওয়েস্টেজটা হচ্ছে, মনে করেন আমার এখানে এখন আছে কতটুকু, মনে করেন আমার হলো এই সিলিংটা করতে আমার 283 হয়েছে, তাই না? 283 করতে 283 সাথে আপনার আরো 5% যোগ করেন, এখানে আমার 283, এখানে আপনি 300 ধরেন,
এবং আমরা ওয়েস্টেজ বাড়ায় আমরা বলি 5%, কিন্তু আমরা অনেক বাড়াই ওয়েস্টেজ হিসাবে, আমরা অনেক ওয়েস্টেজ বাড়াই এটা আমরা করি, ঠিক আছে। দেখাই যে আমাদের এখানে এতটা বোর্ড লাগবে, কিন্তু আসলে কিন্তু আপনার অ্যাকচুয়াল একটা হিসাব থাকবে যে আমার এইটাতে এতটুকু লাগবে। একটা হচ্ছে অ্যাকচুয়াল আর একটা হচ্ছে ক্লায়েন্ট, দুটা কিন্তু এস্টিমেট কিন্তু দুইটা হবে। একটা হচ্ছে অ্যাকচুয়াল যেটা আমার কাছে থাকবে, আর একটা হচ্ছে ক্লায়েন্ট কপি, সেটাতে থাকবে একবারে ইয়েটা, বেশি যেটা। হ্যাঁ বেশি যেটা সেটা। আমরা এখানে 2.83 আসছি, তো 50-র পরে আমরা কি ধরে নেই যেটা আর না, তখন ওটা আমরা বেশি করে নিয়ে নিব, ঠিক আছে। বেশি করে নিয়ে একটা কোয়েকশন বলতে ছিল কি, আমার। হিসাবের বাইরে তো আপনি নিতে পারবেন না। যেমন আমার 2.83 আসছে, 2.83 আসছে, ক্লায়েন্টকে বুঝাবেন যে ঠিক আছে আমার ওয়েস্টেজ আছে, আমার এটা 3, সে কথার কথা এরকম। আমার আসছে 283 স্কোয়ার ফিট আসছে, তো আমার বাকি আর কতটা আছে, 17 স্কোয়ার ফিট। 17 স্কোয়ার ফিট আপনি এটার সাথে আরো 5% ধরে নেন, এখানে ধরেন আমার আরো কত 5% ধরলে আপনার কত হয়, 288 নাকি। তো আমার এখানে 288 স্কোয়ার ফিট আসবে। জি স্যার। 283 5% কতটুকু হয় বের করেন একজন, পার্সেন্টেজ কিভাবে বের করেন? 283 ইন্টু 14.15 ইকাল টু প্রায় 15 আসবে। তাহলে 14.15 আমার হচ্ছে 5% যদি আমি করি 14.15, তাহলে যোগ আমার আগে কত ছিল 283 ইকাল টু কত হচ্ছে 297.15 স্কোয়ার ফিট। ক্লিয়ার? যদি আমি ম্যাথমেটিক্স এত স্ট্রং না, যারা এখানে সিভিল ভাইরা আছে তারা কিন্তু ক্যালকুলেশনে অনেক পাক্কা এবং হিসাব ভালো বোঝে। ভাই একটা কোয়েকশন ছিল ভাই, আসলে এই যে সিলিংটা তো 4 ইঞ্চি থিকনেস। ডাবল সিলিং তো, আমি এটা এই জন্য তো ডাবল হিসাব করলাম। এখানে ও 283 কোথা থেকে আসলো? আচ্ছা, দুইটা সিলেক্ট করে নিয়েছি। এর একটা 150 এবং উপরের একটা 150, এই মিলে তো 300 আসছে। বুঝছি। স্যার বোর্ডের থিকনেসটা কতটুকু থাকে স্যার একটা বোর্ডে? বোর্ডের থিকনেস আপনার হচ্ছে 12 মিলি আছে, 16 মিলি আছে, 18 মিলি আছে। আমরা এখানে স্যার 4 ইঞ্চি ধরছি। বোর্ডের থিকনেস তো কখনো 4 ইঞ্চি হবে না, তাহলে আমরা স্যার থিকনেস বাড়াইছি, পেস্টিং করা, গ্যাপ আছে মাঝখানে গ্যাপ, এটা তো পেস্টিং করে বানানো হয়েছে। পেস্টিং করে বোর্ডের থিকনেসটা আমরা বাড়াইছি, ঠিক আছে। আচ্ছা আমরা বুঝিনি কে এস্টিমেট করতে হবে, কিন্তু এস্টিমেট কিন্তু অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে আমাকে। তা আমি বুঝি না, আবার একটু দেখান স্যার। আমাকে মনে করেন আমার এখানে যদি কোনো এই যে এই শুধু মুখটা, হ্যাঁ তার যদি আমি এস্টিমেট করতে চাই জাস্ট এতটুকু, একটার যদি আমি হিসাব করি তাহলে একটাতে আমার বোর্ড লাগতেছে উপরে এরিয়ায় যায় দেখেন 5.32 স্কোয়ার ফিট। এতটুকু জায়গায় আমার তাহলে কয়টা বোর্ড লাগবে এটা আগে আপনাকে বের করতে হবে। এটা বের করতে গেলে একটা বোর্ডের সাইজ কতটুকু হয় এইটা আগে আপনাকে জানতে হবে। তো একটা বোর্ডের সাইজ হয় 4 ফিট বাই 8 ফিট, তো 4 ফিট বাই 8 ফিট যদি হয় তাহলে এই বোর্ডটা কত স্কোয়ার ফিট? তাহলে 4 ইন্টু 8 ইকাল টু 32 স্কোয়ার ফিট, ঠিক আছে। তাহলে 32 স্কোয়ার ফিট যদি হয় তাহলে আপনার এই জায়গায় কয়টা বোর্ড লাগবে, এই ছোট এইটুকু জায়গায় কয়টা বোর্ড লাগবে বলেন। আপনার এই জায়গা আছে 5.32 ওই স্কোয়ার, জায়গাকে 32 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই জায়গাটাকে আমার আছে 5.32 সরি 5.32 ভাগ কত 0.166, তাহলে আপনার 0.166 এটা তো বোর্ড যেটা লাগবে হাফ বোর্ড লাগবে, তো হাফ বোর্ড আপনাকে কেউ বেচবে? আপনাকে একটা বোর্ডই এখানে হিসাব করতে হবে, যদি এরকম কোনো কেস থেকে থাকে একটা বোর্ডই হিসাব করতে হবে যে হ্যাঁ আমাকে এখানে একটা বোর্ড লাগবে, ক্লায়েন্টের কাছ থেকে আপনার একটা বোর্ডের টাকা নিতে হবে, তাহলে আপনাকে তো কেউ ভেঙে ভেঙে বোর্ড বেচবে না। এই জন্য টোটালটা আগে হিসাব করতে হয়। এখন এখানে কথা আছে, এখানে কথা হলো এটা আমার হোয়াইট বোর্ড, এটা আছে আমার মনে করেন ভিনিয়ার বোর্ড, তারপরে নিচে আছে হচ্ছে বার্মাটিক বোর্ড। তো যেই বোর্ড যেটা সেটা কিন্তু নাম দিয়ে লিখতে হবে, যেটা হলো বার্মাটিক বোর্ড, এটা হচ্ছে ভিনিয়ার বোর্ড। ভিনিয়ার বোর্ড হচ্ছে আমার আছে 300 স্কোয়ার ফিট,
হোয়াইট বোর্ড আছে আমার 400 স্কোয়ার ফিট, এটা লিখে রাখতে হবে যে এত স্কোয়ার ফিট আছে আমার, ঠিক আছে? তো ওই স্কোয়ার ফিটটাকে আমরা বোর্ড হিসেবে সংখ্যা বের করে নিয়ে আসবো, পারবো না? আপনারা একটা রুমের এস্টিমেট করবেন, একটা রুমের, যে বেডরুম করছেন এই বেডরুমের এস্টিমেট, আর কোনো ইয়ে করবেন না, সিলিং টিলিং যা আছে এগুলো সব বের করবেন। এখন এস্টিমেটটা কেমন হয়, এস্টিমেটটা কেমন হয়, ওকে? এরপরেও যাদের বুঝতে সমস্যা হয়েছে বা হচ্ছে তারা আমাকে মেসেঞ্জারে জানায়, সমস্যা নাই, একবারে ইজি, একবারে ইজি। আমি এত ম্যাথমেটিক্স ভালো বুঝি না, কিন্তু যতটুকু বুঝছি এইগুলাতে আপনি করতে পারবেন, ঠিক আছে? ওকে, এখন যদি আমি আমার রুমে যে আমি যে ধরনের বোর্ড ইউজ করছি সেটা বার্মাটিক নাকি ওইগুলা বুঝবো কিভাবে? এগুলা বুঝবেন কিভাবে? তাহলে এখানে যে ডিজাইন করছেন না, এখানে ডিজাইন করছেন, এখানে এটা তো হোয়াইট বোর্ড, যে সামনে যেটা বোর্ড দিচ্ছে এটা কি হোয়াইট বোর্ড না? জি স্যার। হোয়াইট বোর্ড লিখে রাখেন, হোয়াইট বোর্ড কতটুকু, উপরে যে সিলিং এ যে হোয়াইট বোর্ড দিচ্ছেন এটা হোয়াইট বোর্ড লিখবেন। এখানে হচ্ছে আপনি যে হোয়াইট বোর্ডের উপরে আপনি পেইন্ট করছেন, এগুলা যদি হোয়াইট বোর্ড হয় হোয়াইট বোর্ড লিখবেন, সব হোয়াইট বোর্ড। তারপরে এখানে হ্যান্ডেল কয়টা আছে, কয় পিস হ্যান্ডেল, কয় পিস হচ্ছে আপনার হলো ইয়ে আছে, এগুলো সবকিছু কিন্তু লিখতে হবে। ভাইয়া সিলিং এর জন্য যে আমরা ফ্রেমিং করব, ফ্রেমিং এর জন্য যে আমাদের গর্জন কাঠ অথবা ফারিং চ্যানেল, এগুলোর এস্টিমেটটা কিভাবে করব? এটার এস্টিমেটটা হচ্ছে দেখা যায় যে আমাদের এখানে আমরা কত ফিট পর পর দিচ্ছি, হয়তো 1 ফিট বা 1.5 ফিট পর পর প্যানেলিংটা করি। অনেক সময় যদি আমার ডিজাইনটা একটু, আমাদের বোর্ডটা যদি একটু ইয়ে হয়, সেক্ষেত্রে আর একটু চাপায় নিয়ে ফ্রেমিংটা করি। এটা একটা লামসাম হিসাব থাকে, ঠিক আছে? এটার ওইরকম আমাদের কোনো হিসাব থাকে না, এটা একটা স্কোয়ার ফিট হিসাব করে আপনাকে কন্ট্রাক্টর যে থাকে সেই আপনাকে বলবে যে স্যার এখানে এত স্কোয়ার ফিট জায়গা, এখানে ফ্রেমিংটা এভাবে করতে হয়। এটা হচ্ছে আপনার ওই জায়গার সিচুয়েশন অনুযায়ী, ঠিক আছে? দেখা যাচ্ছে যে আপনার ওই জায়গায় আপনার বিম থেকে ঝুলাইতে হচ্ছে বা বিম নাই, সেই ক্ষেত্রে আলাদাভাবে আপনাকে ওয়াল থেকে ঝুলাইতে হচ্ছে। বিম থাকলে সাপোর্টিংটা ভালো পাওয়া যায়, আর যদি আপনি ওয়াল থেকে ঝুলান সেই ক্ষেত্রে একটু, তো এই জন্য আমাদের এস্টিমেটটা অনেক ভেরিফাই হয় ওখান থেকে। তো এই জন্য ওইটা আমাদের একটা লামসাম হিসাব থাকে যে এত স্কোয়ার ফিট জায়গায় আমরা তো এটা পাকা যে পাকা যে মাপে হলো আমাদের উড, সেটা কিন্তু আমরা নেই না। বাজার যেটা ইয়ে আছে, বাজার সাইজ, পাকা সাইজ আর বাজার সাইজ মানে বুঝি তো? জি ভাইয়া। বলেন। পাকা সাইজটা হচ্ছে স্যার ভাইয়া, মানে একবারে যেটা মিস্ত্রিদের ভাষায় রান্দা বলে, রান্দা করার পরও একবারে অ্যাকচুয়াল মাপ থাকে। আর বাজার সাইজটা আর কি রান্দা করার পর কমে যায়। হুম, তো এটা এটা হচ্ছে দামও কম, তাই না? একটু দামও, জি। এটা হলো বাজার সাইজ, সেটা হলো আমাদের একটু দামটা কম। আর যেটা হচ্ছে আমার পাকা সাইজ, সেটাতে আমাদের একবারে দামটাও একটু বেশি থাকে আর কি। তো ভাইয়া গ্লাসের মাপটা, এখনো সরি তো ভাই, আমরা সেকশন করিনি। ওকে সরি ভাইয়া। আপনার এখানে কি মেকানিজম আছে এগুলো তো সব আপনাকে ড্রয়িং করতে হবে। তো এখানে আপনার কেমনে গ্লাস লাগাইছেন, কেমনে খুলবেন, কোথায় কি আছে, কোথায় স্ক্রু দিবেন, স্ক্রু দিয়ে আটকাইছেন নাকি এটা স্লাইডিং হবে নাকি অপারেবল, এগুলো তো আপনাকে ড্রয়িং করতে হবে। ড্রয়িং এর ক্লাসটা আমাদের নেক্সট ক্লাসে ড্রয়িং শুরু হয়ে যাবে। ভাইয়া দুইটা প্রশ্ন আছে আমার। বলেন। একটা হচ্ছে লুবারের এস্টিমেটটা কিভাবে করব, আর দ্বিতীয়টা হচ্ছে আমরা তো সিলেক্ট করে, ধরেন আমার 5টা বোর্ড টুকরা টুকরা করা আছে, আমি 5টা বোর্ড কি সিলেক্ট 5টা বোর্ড যদি একসাথে সিলেক্ট করি, টোটাল স্কোয়ার ফিটটা আসবে না? এখানে একটু দেখি তাহলে আপনার কথাটা। স্যার ইজিতে স্যার লুবার কিভাবে করা যায় স্যার? যদি মনে করেন আমার এখানে বোর্ডটা আছে, হ্যাঁ, যেমন এই মুখটা ধরলাম, আবার এখানে কন্ট্রোল ধরে এই মুখটা ধরলাম, আসছে? জি স্যার। আসবে। লুভরটা হচ্ছে লুভরের যে হিসাবটা, আমাদের লুভরটা আমরা আপনার কি দিয়ে করতেছেন, যদি মনে করেন আমার এই জায়গাটা সে এক্সাম্পল এতটুকু জায়গা, এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চিন, দুটা কোশ্চিনে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। আচ্ছা, এইটা আমার হচ্ছে লুভর, মনে করেন এখানে আমার হিউজ লুভর আছে। এখন লুভর গুলো কিসের, বোর্ড দিয়ে করছেন? যদি বোর্ড দিয়ে হয় তাহলে এখানে টোটালটা লুভরের যে গ্যাপ ট্যাপ আছে এগুলো আর ধরার দরকার নাই। টোটালটা আমার এতটুকু, যে যতটুকু জায়গা উপরের এই অংশটুকু একটা মেজারমেন্ট আমরা এইভাবে নিয়ে নিব, যেখানে 9 স্কোয়ার ফিট জায়গা আছে।
9 স্কোয়ার ফিট জায়গা আছে। আর যদি লুভর আপনার কোনো উডেন ফ্রেমের দিয়ে হয়, সে ধরেন আমি একটা দেখাই, আমার লুভর আঁকতে হবে আমাকে আর কি, এই জন্য বোঝানোর জন্য। তো এখান থেকে আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখানে যদি আমার একটা লুভর হয়, মেকে গ্রুপ কেমনে করবেন সেটা আমি আপনাকে বলতেছি। এটা আমার এখন মনে করেন আমি কোনো এখানে কোনো সেগুন কাঠ দিয়ে আমি করছি বা যেটাই হোক, ভালো কোনো উন্নত মানের কাঠ দিয়ে আমি করছি, হ্যাঁ। তো এটা আমি লুভর দিচ্ছি এখানে। কটা হলো? 20, আর আগে কত ছিল? 23, 25, টোটাল কয়টা হয়েছে? 26টা। 1 2 3 4 5, যাই থাকুক, মনে করেন এই একটা, তো একটার আমি হিসাব বের করতে হবে আগে আপনাকে। তো একটা যদি আমি টোটালটাই ধরি, এমনি ধরলে কিন্তু এটা হিসাব বের হবে না, ঠিক আছে? যেমন ধরেন এইভাবে যদি আমি এখন হিসাব ধরি, যদি করি, ভালো করে দেখেন, বের হচ্ছে না। এক অধিক দুইয়ের বেশি কিন্তু আপনি করতে পারবেন না। তো আলাদা আলাদা ভাবে একটার আপনাকে হিসাব বের করতে হবে, একটার, যে কোনো একটার করানোর পর এই একটার হিসাব মনে করেন সে ধরেন আমার এটা আসছে 11, এটা আসছে 18, এটা আসছে, এই পাশে যদি আমার 11 হয়, তাহলে নিচেরটা তো আমার দরকার নাই, এই দুই পাশ হলেই তো আমার যথেষ্ট। একটা আছে 11 আর একটা আছে কত? 18। তাহলে 11 ইন্টু 18 কত এগুলো হবে? যোগ করে দিলে তো হবে। 11 সরি 11 ইন্টু 18, তাহলে আমার কত আসছে? 198 স্কোয়ার ফিট, নাকি? এখানে কিন্তু ইঞ্চিতে ইঞ্চি স্কোয়ার আসতেছে, কিন্তু ফিট স্কোয়ার না, ইঞ্চি স্কোয়ার আসতেছে কিন্তু। তাহলে 198 ভাগ কত দিতে হবে? 144। হ্যাঁ, 144 144 ভাগ কয়টা সাইড দিচ্ছেন স্যার? 198 আছে, আমি এটাকে এখন ফিটে নিব, ফিট হ্যাঁ, ফিট ভাগ স্কোয়ার ফিটে নিব। স্কোয়ার ফিট হলো 144। 144, জি জি, ভাগ 144। তাহলে কত হলো? এত 1.37। তো 1.37 আমি একটা বোর্ড, এই এত স্কোয়ার ফিট জায়গা, 1.37 স্কোয়ার ফিট, এই একটা লুভর করতে এতটুকু বোর্ড লাগে 1.37। তাহলে আমার আছে মনে করেন 30টা, তাহলে ইন্টু 30, তাহলে 41.25 স্কোয়ার ফিট আমার এখানে কাঠ লাগবে, ঠিক আছে? কাঠের হিসাব কিন্তু অনেক জটিল। আর একটা হিসাব আছে কাঠের, সেটা হচ্ছে যে গোল কাঠ, এইগুলা কাঠের হিসাবটা কিন্তু আর একটু জটিল আছে, ঠিক আছে? ওইটা হচ্ছে আলাদা আলাদা, যখন আমরা কাঠ হ্যাঁ, কাঠের হিসেব মনে হয় সিএফটি তে করতে হবে। সিএফটি, হ্যাঁ ঠিক আছে, ওইটা হচ্ছে, লেন্থ দিয়ে গুণন দিতে হবে পরে, হ্যাঁ তাহলে লেন্থটা আরো আছে, গোল কাঠ, এই কাঠ সেই কাঠ, বক্কর চক্কর অনেক কিছু আছে, ঠিক আছে? ভাইয়া ভাইয়া কাঠের তো প্রত্যেকটা কাঠের হিসাবই তো সিএফটি তে, আমরা যদি এখানে লোভার কাঠ দিয়ে ইউজ করি তখন তো আমাদের সিএফটি দিয়ে হিসাব করতে হবে মেবি। হ্যাঁ, সিএফটিটা আপনার যখন কাঠের হিসাব করতে গেলে তখন আপনার সিএফটি, আর যখন বোর্ডের হিসাব করতে যাবেন তখন আপনাকে হিসাব করতে হবে। আচ্ছা, এখন এখানে একটা বিইউকিউ দেখি। এটা হচ্ছে আমাদের একটা পিডিএফ, এটা একজনের বিইউকিউ। এখানে কি কি লিখছে দেখেন। উপরে প্রথমে আবার দেখতে পাচ্ছি কি, জি স্যার। উপরে ডেট দিছে, টু অথরিটি, অথরিটি যদি কোনো নাম না থাকলে টু অথরিটি থাকবে, কোনো সমস্যা নাই। কোটেশন ফর দ্য ইন্টেরিয়র ডেকোরেশন ওয়ার্ক এট ইউর হোম। তারপর ডিয়ার স্যার, উই আর গ্রেড টু সাবমিট এভরিথিং যা আছে এবিসি এক্স ওয়াই জেড লিখলেন এখানে। তারপর এখানে সিরিয়াল নাম্বার, তারপর ডিসক্রিপশন অফ আইটেম, কোয়ান্টিটি, ইউনিট, রেট, তারপরে আছে এটা হচ্ছে অ্যামাউন্ট ইন টাকা, ঠিক আছে? এখন এখানে ডিসক্রিপশন আইটেম দেখেন, ডেকোরেটিভ ফল সিলিং, তাহলে যতগুলো আমাদের ফল সিলিং থাকবে সবগুলো কিন্তু এখানে আসবে। এখানে আমরা কি কি ফলস লিখব? সিলিং কোনগুলো স্যার? ফলস সিলিং ফল সিলিং যে এগুলা, যে সিলিং বোর্ড দিয়ে দিলেন সেটা, এই যে এটা হচ্ছে ফল সিলিং, ঠিক আছে? আর একটা ফল সিলিং আছে যেটা আমরা ওই যে বুঝি টয়লেটের যে 7 ফিট লেভেলে দেয়, ওইটাও ফল সিলিং।
কি বুঝতে পারছি? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, এখানে আছে দেখেন কি লিখছে, এগুলা লেখাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, লিখতে হবে কিন্তু খুব কেয়ারফুলি। The supply, fitting and fixing of decorative false ceiling made of 12 mm plain particle board with wooden framing, best quality plastic paint and electric cable, light. তারপর লেখা 2-year guarantee, others related hardware all completed as per design। মানে সব কিছু আপনি দিবেন। এটার একটা নাম আছে সুন্দর, জানেন? ট্রানকি। ট্রানকি মানে বুঝি? আবার বলেন স্যার। হ্যাঁ, স্যার আবার বলেন। ট্রানকি। ট্রানকি মনে করেন আপনি কাজ করার ইন্টেরিয়র কাজের হচ্ছে এই সেই সিস্টেমটা এখানে দেওয়া আছে এস্টিমেটে, সেই সিস্টেম অনুযায়ী আমরা এই কাজটাকে বলে হচ্ছে ট্রানকি বেসড। তো ট্রানকিটা কি? ট্রানটা হচ্ছে আপনি আপনার রুম যা আছে সবকিছু কমপ্লিট করা আছে, কি মানে হচ্ছে চাবি আছে, আপনার কাছে একটা চাবি দিবে, আপনার হচ্ছে যে কাজটা করে দিবে সে থার্ড পার্টি, জাস্ট শুধু যায় চাবি দিয়ে রুমটা খুলবেন, সুইচ দিবেন, দেখবেন সব ওকে, মানে রুম খুলেই সবকিছু পেয়ে যাবেন, মানে সব কমপ্লিট। এটাকেই বলে ট্রাঙ্কি বেস, ঠিক আছে? তো কাজ করানোর হচ্ছে দুইটা সিস্টেম, একটা হচ্ছে ডিজাইন বেসড আর একটা হচ্ছে ট্রাঙ্কি বেসড। বুঝতে পারছেন না? আবার বুঝাবো। বুঝি নাই স্যার। ডিজাইন বেসড আর ট্রাঙ্কি বেসড। ডিজাইন বেসডটা হচ্ছে আপনি ডিজাইন দিবেন কিন্তু কনস্ট্রাকশন করবেন না। অনেকেই আছে না যে খালি ওই 5,000 টাকায় 3D করে দেয় কিন্তু কাজ করে না, এটাকে বলা হয় ডিজাইন বেসড। তো কাজ করার দুইটা সিস্টেম, ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করবে যে আমি আপনার কাছ থেকে কনস্ট্রাকশন করাবো না, কিন্তু আমি হচ্ছে ডিজাইন করাই নিব, ওইটাকেই বলা হয় ডিজাইন বেসড। আর যদি ক্লায়েন্ট বলে না আপনাকে কনস্ট্রাকশনও করতে হবে, দ্যাট মিন্স আপনাকে টোটাল কমপ্লিট করে আমাকে দিতে হবে, সেটাকে হচ্ছে বলে ট্রাঙ্কি বেসড। বুঝতে পারছেন? ভাইয়া বুঝতে সাপ্লাই ফিটিং লিখছে কেন? আপনি সাপ্লাই দিবেন, এই জন্য বোর্ড কে দিবে? আপনি দিবেন। আমি যদি ইন্টেরিয়রটা আমি করতেছি, আমি এটার হচ্ছে আমি হচ্ছে বোর্ড দিব, আমি হচ্ছে এটা ফিটিং করে দিব, তারপরে আমি এটা হচ্ছে পার্টিকেল বোর্ড দিয়ে উডেন ফ্রেমিং করে দিব, তারপর হচ্ছে যে প্লাস্টিক পেইন্ট করে দিব আমি, আবার আমি 2 বছরের ওয়ারেন্টি দিব, এবং সব হার্ডওয়্যার বলতে কি স্ক্রু যা লাগে সব কিছু আমি দিব। ঠিক আছে? আর বুঝতে এখানে পারছেন? লুবার সিলিং লেখছে ভাইয়া স্যার, এই কি উপরেরটা যে স্যার? রেটগুলো দিচ্ছেন, হ্যাঁ, স্যার লুবার সিলিংটা কি উপরেরটা বুঝেছে? উপরের যে সিলিংটা। লুভারের সিলিংটা আলাদা, যেটা কিছুক্ষণ আগে আপনাকে দেখালাম সেটা। আচ্ছা ভাইয়া হ্যাঁ, আপনি যে এখন যে রেটগুলো বসাইছেন এটা কি স্ট্যান্ডার্ড এখন বর্তমান বাজার দর না, অনুযায়ী নাকি এমনি? না, বাজার তো সবসময় ইয়ে করে, এখন থেকে 6 মাস আগেকার বাজার আর এখনকার বাজার এক না, তো মোটামুটি কাছাকাছি ভাইয়া আছে, ওই যে এটাকে ভাইয়া উতরায় দিয়ে যাবে এরকম না, কাছাকাছি আছে। আচ্ছা ভাইয়া আমাদের এই যে বর্তমানে আইটেম ওয়াইজ আর হচ্ছে বোর্ড ওয়াইজ, হ্যাঁ, আপনার কাছে যদি কোটেশন থাকে বা রেট কোটেশন থাকে আমাদের একটু দিলে মানে একটু ধারণাটা ভালো হতো। হ্যাঁ, এগুলা তো আপনাদেরকে দিয়ে দিব আমি। ভাই এগুলা আমরা তো কি মানে কোটেশন কিভাবে তৈরি আইটেম করব? ওয়াইজ কাজ করে, কিভাবে আইটেম ওয়াইজ কাজ করে আর কিভাবে বোর্ড অনুযায়ী কাজ করে সেভাবে আর কি। সিস্টেমটা এখানে দেখেন, আমি আপনাকে বলি বোর্ড ওয়াইজ আর আইটেম ওয়াইজ বলতে আপনি কি বুঝাচ্ছেন? আইটেম বলতে আপনি আগে আমাকে বুঝান যে আইটেম ওয়াইজ আর বোর্ড ওয়াইজ বলতে আপনি কি বুঝাচ্ছেন? বোর্ড ওয়াইজ আইটেম আইটেম ওয়াইজ বোঝাতে চাচ্ছি হচ্ছে অনেকে স্কোয়ার ফিটে কাজ করে, হুম, স্কোয়ার ফিটে বোর্ড মানে অনেক সময় মালিক বোর্ড কিনে দিল, হ্যাঁ, হুম, বোর্ড কিনে দিবে, আমরা শুধু লিভার দিয়ে সেখানে কাজ করাবো, এগুলা সেক্ষেত্রে কাজ তো করা যাবে না। এবার শুনেন আমি বলি, এটা একেবারে টোটালি আনপ্রফেশনাল, এই কাজটা করতে যাবেন না, ধরা খাবেন, লাভ করতে পারবেন না এই জায়গায়। ঠিক আছে? আপনি আপনি এভাবে কাজ করছেন? বলেন। আমি তো এভাবে কাজ করি না। তো মানে বেসিক্যালি ইন্টেরিয়রের নতুন, অনেক জায়গায় কাজ করে, আমি সেই অনেক সোর্সে জায়গায় বলতেছি কাজ আর কি। করে, অনেক জায়গায় কাজ করে, বেশিরভাগ লোক লস করে, আমিও করছি।
একবারে ব্যাড এক্সপিরিয়েন্স আছে, অনেক ব্যাড এক্সপিরিয়েন্স। আমি তো লেবার সাপ্লাই দিব না, আমি তো কন্ট্রাক্টর না। ভাইয়া এই সিস্টেমে এখন শুধু মিস্ত্রিরা কাজ করে আর কেউ করে না। ঠিক আছে, এটা হচ্ছে আমি তো সাপ্লাই কারা দেয়? কন্ট্রাক্টররা দেয়। আপনি একজন আর্কিটেক্ট মানুষ, আপনি একজন ইঞ্জিনিয়ার মানুষ, আপনি কেন সাপ্লাই দিবেন? লেবার কেন সাপ্লাই দিবেন? আপনি বলবেন একবার ক্লায়েন্টকে এভাবে বলবেন। আমি যেভাবে বলতেছি ঠিক এভাবে বলবেন। আমি বললাম যে আমি দেখেন আমি একজন ভদ্রলোক, আমি তো আর্কিটেক্ট, আমি তো এগুলা করবো না। আমি সচরাচর আপনাকে দেখাই দিতে পারি যে এরকম লোক আছে, আপনি এটা নিয়ে করেন, বাট এটাতে গেলে পুরাই ধরা খাবেন আপনি। ঠিক আছে, কারণ লেবার কন্ট্রোলিং করাটা এটা আপনার কাজ না, এটা আপনি করতে পারবেন না। এটা তারাই পারবে যারা হচ্ছে কন্ট্রাক্টর। আপনি লেবারকে গিয়ে একজন আর্কিটেক্ট যায় উম, বকা দিতে পারবে না। আমি এখানে যদিও কোনো স্ল্যাং ইউজ করতে চাচ্ছি না, বকা দিতে পারবেন না আপনি না সারাদিন। আপনি তো ভাইয়া লেবার তো আপনাকে কন্ট্রোল করতেই হবে, হ্যাঁ, কিন্তু আপনি ডিজাইন করে কিন্তু আপনি খুব বেশি পয়সা পাচ্ছেন না, আপনি পাচ্ছেন হচ্ছে কনস্ট্রাকশন করে। আমি বলি, তো হ্যাঁ আমি বলি, ক্লায়েন্ট যদি আপনাকে বোর্ড কিনে দেয় তাহলে আপনার প্রফিটের জায়গাটা থাকলো কোথায়? থাকবে না তো। সেটাই, সেক্ষেত্রে টোটাল টার্নকি বেসিস নিতে হবে কাজ, যেখানে মেটেরিয়াল আমি কোটেশনের সব ডিটেল লিখে দিব এবং হ্যান্ড ওভার দেওয়ার সময় আমি বুঝাই দিব যে আমি এই মেটেরিয়াল অনুযায়ী কোটেশন অনুযায়ী কাজটা কমপ্লিট করে দিলাম আপনাকে। এটা হচ্ছে প্রপার ওয়ে, এটাই হচ্ছে প্রপার ওয়ে, এবং এখানে আপনার প্রফিট আছে। এবং ভাইয়া আমি আমার একটা স্টোরি বলবো এখানে। আমি কাজ করতেছি সেই 2012 সাল থেকে, তার মানে হচ্ছে 13 বছর, হ্যাঁ। তো 2013 সাল আমি একটা ইন্টেরিয়র কোর্স করছিলাম হচ্ছে একটা কাপড়ের শোরুমের, হ্যাঁ। তো ওখানে ক্লায়েন্ট মেটেরিয়াল কিনে দিচ্ছে, আমি আমার মিস্ত্রি সাপ্লাই দিচ্ছি, আমি সুপারভিশনটা করলাম। তো 13-র পরে আমার যে সেট আপটা ছিল, কার্পেন্টার বলেন, কালার পেইন্টার বলেন, ইলেকট্রিক মিস্ত্রি বলেন, ওরা কেউ আর আমার সাথে কাজ করতেছে না। তারপরে আমি খবর নিলাম ওই লোক কাপড়ের ব্যবসা বন্ধ করে ইন্টেরিয়র শুরু করছে। এখন এই 2023 সালে এসে আমার যদি প্রতি মাসে 3টে ইন্টেরিয়র রানিং থাকে, ওই লোকের 30টা ইন্টেরিয়র রানিং আছে। ওই পর থেকে আমি আপনার ওই বন্ধ করে দিছি আর কি, বোর্ড কিনে সুপারভিশনটা অফ করে দিছি। কারণ হচ্ছে এই গোমরটা যদি আমি ক্লায়েন্টকে বোঝাই দেই, ক্লায়েন্ট নিজেই ব্যবসা শুরু করে দিবে মিস্ত্রি হায়ার করে। এখন যেটা এখন খুব বেশি আমিও অনেক হচ্ছে। জায়গায় ধরা গাইছি, আমার কোম্পানি আমি ডুবাইছি, আবার পরে আবার উড়াইছি। কিন্তু কথা হলো যে এগুলা এক্সপেরিয়েন্স, হ্যাঁ এক্সপেরিয়েন্স কথা বলে, এক্সপেরিয়েন্স কথা বলে। কারণ অনেক কিছুই আপনি বই যে জিনিসটা সেটা হচ্ছে আপনি কপি করার সুযোগ আছে, কিন্তু এক্সপেরিয়েন্সটা আসলে কপি করা যায় না। ঠিক আছে, এক্সপেরিয়েন্সটা আপনি করতে পারবেন, তার কাছ থেকে শুনে বুঝে ওই অনুসারে আপনি আগাইতে পারবেন। কিন্তু ওইটা তার বুঝে আসতে বা ওই এক্সপেরিয়েন্সটা নিতে তার অনেক কাঠখড়ি পোড়াইতে হয়েছে কিন্তু। ঠিক আছে, এই এক্সপেরিয়েন্সের অবশ্যই একটা ভ্যালু আছে। তো যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না। এখানে মোটামুটি কোয়ান্টিটি দেওয়া থাকবে, কত স্কোয়ার ফিট, ইউনিটটা স্কোয়ার ফিটে থাকলে স্কোয়ার ফিট, যদি সংখ্যা থাকে তাহলে নোজ লেখা থাকবে NOS, আর যদি স্কোয়ার ফিটে থাকে স্কোয়ার ফিট, যদি CFT থাকে তাহলে CFT লেখা থাকবে। ঠিক আছে, রেট ইউনিট, এটা এখান থেকে রেট কত টাকা, রেট ইন টাকা। ঠিক আছে, এটা স্কোয়ার ফিট করতে আমার কত টাকা খরচ হবে, টোটালটা এখানে থাকবে 430। এটা প্রত্যেকটা কাজেরই একটা স্কোয়ার ফিটের একটা টাকার একটা অ্যামাউন্ট আছে। তো এটা আমাদের মনে হয় অনেক আগের, কত আগের এটা আমার একটু দেখে যদি নেই, এটা 22-এর। তো প্রায় 22 বলতে 1 বছর আগেকার। ঠিক আছে, 1 বছর আগেকার। তো এরপরে মোটামুটি এগুলা কিছু যেই জায়গা জিনিসগুলো আছে সেই জায়গাগুলোতে একটু এক্সচেঞ্জ আসছে, বাট এই যে রেট, এই রেটের জায়গায় কত দিবেন এটা একটু দেখতে হবে, কারণ আমাদের বোর্ডের দাম বাড়ছে, এছাড়া অন্য কিছু না। বোর্ডের দামটা আমাদের বাড়ছে, আগের দামটা নাই, বোর্ডের দাম অনেক বাড়ছে, তো প্রতিটা জিনিসের দামই বাড়ছে। তো ওই অনুসারে আমি চেষ্টা করবো আপডেট একটা এস্টিমেট আপনাদেরকে দেওয়ার জন্য। তো এখানে অনেক ধরনের অপশন আছে, যেমন ধরেন এখানে স্টাডি টেবিল উইথ বুক শেলফ। তো এই জায়গাটায় আমাদের এখানে যে স্টাডি টেবিলটা আছে, ভাইয়া এখানে যে স্টাডি বোর্ডের বলেন বলেন ম্যাটেরিয়ালস এর রেট অনুযায়ী রেটটা বের করবো কিভাবে, এটা একটু দেখায়েন। রেট বলেন। এখন যে বোর্ডের দাম বাড়ছে বা অন্যান্য হার্ডওয়্যারের দাম বাড়ছে, এটার অনুযায়ী আমরা যে রেটটা বের করছি, যে 480 টাকা স্কোয়ার ফিট ফলস সিলিং, এটা বের করব কিভাবে এটা একটু বের দেখায়েন। করবেন কিভাবে? এই মেটেরিয়াল গুলো সম্পর্কে প্রথমত আপনাকে জানতে হবে যে ডকু পেইন্ট আপনার বা এই যে নর্মাল যে পেইন্ট করতে কত টাকা খরচ হয়। ঠিক আছে, পার স্কোয়ার ফিট কত টাকা খরচ হয়। ঠিক আছে, এইটা। তারপরে সাপ্লাই, তারপরে ফিটিং টিটিং আছে আপনার বোর্ড,
বোর্ডের শুধু আপনি দাম ধরতেছেন সে 3,000 টাকা, বোর্ডটা যে নিয়ে আসতে খরচ হয়, এই টোটালটার টাকা ওই যে কস্টিংটা ওইটাও ওখানে যোগ করতে হয়, করে ওইটার পার স্কোয়ার ফিট কত টাকা আসতেছে সেটা বের করতে হয়। তারপরে রঙেরটাও ক্ষেত্রে সেম। তারপরে আরো বাকি যে হার্ডওয়্যার টার্ডওয়্যার আছে এগুলা হিসাব করে সব বের করতে হয়। হিসাব করতে কি একটা স্ট্যান্ডার্ড থাকেই, যে 430 যদি হয় তাহলে দেখা যাচ্ছে ওর লাভ সহ 430 থাকে। কিন্তু এটা যখন রেট বেড়ে যায় তখন বেড়ে গেলে এটা আমাদের রেটটা আরো বাড়ে। ঠিক আছে, এগুলো আপনার এই দামগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করবে, এটা 430 হবে নাকি 530 হবে। এবং টোটালটার উপরে ক্লায়েন্টকে বলবেন যে এটা হচ্ছে ফিক্সড, এগুলো হচ্ছে ফিক্সড। ঠিক আছে, এখানে কিন্তু বিউকিউ অনেক ট্রিক্স আছে, এটা থাকবে আপনার ফিক্সড। যদি আমার এখানে বের করার প্রসেসটা হচ্ছে আপনাকে পার স্কোয়ার ফিট যে এখানে দেওয়া আছে দেখেন, প্লাস্টিক পেন পার স্কোয়ার ফিট করতে কত টাকা খরচ হয় এটা আগে আপনাকে জানতে হবে। ঠিক আছে, হার্ডওয়্যারের দামগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। ফিটিং ফিক্সিং এগুলা তো আপনার মানে বলতেছে যে আপনার মিস্ত্রি কস্টিং যেটা, সেটাও এটার ভিতরে কিন্তু চলে আসবে। ভালো করে বুঝেন, এখানে বলছেন সাপ্লাই ফিটিং এন্ড ফিক্সিং, দ্যাট মিনস আপনাকে বলতেছে বোর্ডটা বাজার থেকে আপনার সাইট পর্যন্ত পৌঁছাইতে যে খরচ হবে, বোর্ডের দাম, মিস্ত্রি যে কাজ করবে এটার দাম, এবং যে বার্নিশ করবে তার দাম, সবকিছু মিলাই 430 টাকা পার স্কোয়ার ফিট। তো এটা আগে আপনাকে বুঝতে হবে। কিভাবে? দামটা আপনাকে জানতে হবে, দাম জানলেই তো পাচ্ছেন, আর তো কিছু না। মেন ইস্যুটা হচ্ছে আপনার এই দামটা জানতে হবে, আর কিছু না। দাম জানলে আপনি এটা বের করতে পারবেন। এইটা এখানে প্রত্যেকটা যদি স্পেশাল কোনো কেস থাকে সেটা উইন্ডো পেলমেট, এখানে পেলমেটের যে এই জিনিসটা আছে সেটাও ক্যাবিনেট আলাদা করে নিতে হবে। ডাইনিং ডিনার ওয়াগন যেটা থাকবে সেটাও, ওয়াল প্যানেলিং যদি কোনো করা থাকে এটাও কিন্তু এখান থেকে বের করে নিতে হবে। এখানে সবগুলোই কিন্তু আলাদা আলাদা ভাবে দেওয়া আছে, এই জিনিসগুলো একটু স্টাডি করে নেবেন। ঠিক আছে, এরপরে এখানে দেখেন শেষের দিকে কি লেখা আছে, টোটালটা দেওয়া আছে, ইন ওয়ার্ডে থাকবে, থ্যাঙ্কস নেক্সট জানাবেন, এই তো। এটা একটা গেল। আর এইখানে আরেকটা এক্সেল শিট আছে, এক্সেল শিটটা আপনাদের কাছে থাকলে একটু সুবিধা। তো এটা যদি থাকে আপনাদের জন্য, এখান থেকে এটা একটু নিয়ে স্টাডি করবেন। আর এখানে মোটামুটি দেওয়াই আছে, জাস্ট এখানে যে লিখলে এখানে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, অটোমেটিকলি। যদি আমার এখানে 450 আছে, যদি আমি এখানে 350 আছে, 450 যদি দিই, তাহলে দেখুন অটোমেটিকলি আমার এখানকার ডান দিকের অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। এই ফরম্যাটটা থাকলে আপনারা মোটামুটি আগায় যেতে পারবেন। এখানে দেখেন ইলেকট্রিক্যাল একটা অপশন আছে, যে ইলেকট্রিক্যালে আমার কি কি লাগতেছে, স্পটলাইট কতটা লাগবে, তারপর সুইচ বোর্ড কি কি লাগতেছে, এগুলা কিন্তু হিসাব করতে হবে। যখনই হিসাব করবেন তখন আপনি হিসাব করানোর পর একটা হচ্ছে ইলেকট্রিক্যাল মিস্ত্রি ডেকে নিয়ে তার সাথেও বসে হিসাব করবেন, দেখবেন আরো অনেক কিছু বের হবে। আবার যখন বোর্ডের হিসাব করবেন, বোর্ডের ডিজাইনটা হচ্ছে প্রথমত যে মিস্ত্রি কাজ করবে তাকে বলবেন যে কতটুকু কয়টা বোর্ড লাগবে হিসাব করে বের করেন, সে হিসাব করে বের করে নিয়ে আসবে। ঠিক আছে, যে আমার এতগুলা বোর্ড লাগবে, তাকে ডিজাইন দিলে সে ডিজাইন অনুসারে বোর্ড বের করে আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন, নেওয়ার পরে আপনারটা দুইটা ম্যাচ করে দেখবেন যে কম বেশি হইলো কিনা, এরপরে আপনি কনস্ট্রাকশনে এক্সিকিউশনে চলে যাবেন। ঠিক আছে, তো এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব, এটা একটু স্টাডি করে দেখেন যে এখানে কি কি দেওয়া আছে, ফরম্যাট গুলো ঠিক আছে কিনা। এই ফরম্যাটে এবং এখানে টপ সামারি থাকবে, টোটালটার একটা সামারি থাকবে, যদি এখানে সামারি ডিলিট করা আছে, ডিটেলটা এখানে থাকবে, আর এখানে ইলেকট্রিক্যালটা থাকবে। তো এরকম করে একটা রেডি করা যাবে না ফরম্যাট যদি থাকে? স্যার জি পারা জি যাবে? একেবারে ইজি। ঠিক আছে, একেবারে ইজি, ইন্টেরিয়র এস্টিমেটিংটা অনেক ইজি, চাইলেই এটা ইজিলি আপনারা করতে পারবেন, কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, আর এইখানে স্যার আমার আরেকটা, একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলেন। স্যার আমি দেখছিলাম স্কেচ আপে কাজ করলে লেআউটে একটা মানে সবগুলো মান উঠে যায় আম, আলাদা নিয়ে, এটা কি রকম বা এটা কিভাবে কাজ করে যদি বলতেন। লেআউটে মান উঠে যায় মানে? মানে আমি স্কেচ আপে একটা ক্যাবিনেট ড্র করছি, লেআউটে আমার ওই ক্যাবিনেটের হাইট উইথ এগুলো সব মানগুলা দেখায়, এরকম না, কি কোনো এটা ফাংশন আসলে আছে? ওইভাবে না, ওটা ওটা আপনাদের ক্লাস টপিক আছে লেআউট ওয়ার্ক, মান উঠে যায় ওইরকম না, লেআউটে ড্রয়িং করতে হয়। ঠিক আছে, যেটা আজকে আপনাদের ক্লাস টপিকে ছিল, আমরা কিভাবে সেকশন এলিভেশন স্কেচআপ লেআউটে করব। ঠিক আছে, যদিও আমরা ক্লাসের টাইমটা বেশি, এখানে কথা বলতে বলতে বেশি খেয়ে ফেলছি।
তবে চেষ্টা করতেছি, ঠিক আছে? ওকে, আচ্ছা স্যার। এস্টিমেট নিয়ে আমার আর কোনো সে নাই, এটা আশা করি আপনারা করতে পারবেন। এখন যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে যে আমরা এইটার পর নেক্সট ক্লাসটা হবে আমাদের ড্রয়িং রিলেটেড। টোটালি আমরা অটোক্যাডে চলে যাব এবং সেখানে আমরা ডিটেইলিং ড্রয়িং করব, সেকশন, এলিভেশন, তারপরে আরো কিছু ড্রয়িং আছে যেগুলো ড্রয়িং গুলো আমাদের করতে হবে এবং ফাইল ড্রয়িং গুলো লেআউটে নিতে হবে, লেআউটে গিয়ে ফ্রেমিং করতে হবে, আমাদের কোম্পানি নেম দিতে হবে এবং ওখানে ব্লো আপ করতে হবে। কিভাবে ব্লো আপ করতে হয়, একটার পর একটা লেআউটের মধ্যে 3-4টা ব্লো আপ কিভাবে করতে হয়, এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে শিখতে হবে। তাহলে আমরা ডিজাইনটাকে প্রেজেন্টেশন ভালোভাবে করতে পারবো। আর আরেকটা ইস্যু হচ্ছে এখানে, সেটা হচ্ছে আমরা অনেক সময় যেটা দেখা যায় যে শর্টকাটে মারি। শর্টকাটে মারি বলতে যে মনে করেন যে হচ্ছে আমার এই জায়গাটা এখন এরকম, ঠিক আছে, আমি সিন 3-তে যাচ্ছি। সিন 3টাতে আমার এরকম, জাস্ট ক্লায়েন্ট আমাকে বলতেছে আমি এতটুকু কাজই করব, ঠিক আছে, এই রুমে এই ওয়ালে এতটুকু কাজই করব। তো ওর জন্য কি আমি আবার অটোক্যাডে ড্রয়িং করব? এইখানেও কিন্তু করা যাবে সেটা। আবার যদি মনে হয় যে না আপনি হচ্ছে অটোক্যাডে বেস্ট, আপনি অটোক্যাডে করতে পারেন, সমস্যা নাই। আবার যদি মনে করেন যে না আমি অটোক্যাডে আর যেতে চাচ্ছি না, স্কেচআপে কাজ করতে চাচ্ছি, সেটা কিভাবে করে? এটা এরকম নয় যে আপনি এখানে কাজ করলেন ওখানে অটোমেটিকলি হবে, এরকম কোনো সুযোগ নেই। আপনি এখানে কাজ করছেন, ঠিক আছে, কিন্তু এই অনুসারে ওইখানে আপনার মেজারমেন্ট গুলো এখানে আপনি দিতে পারবেন, এই অপশনটা এখানে আছে, ঠিক আছে? বুঝাইতে পারছি? জি স্যার, একটু দেখাইলে পরে বেশি ভালো হতো আর কি। আমি ওকে, তো আমরা যেটা করব, ফাইলটা এখানে সেভ হয়ে গেলে বা এখানে সিন আমাদের তো রেডি আছে, আমি বাকি সিনগুলো ডিলিট করে দিচ্ছি। সে এক্সাম্পল মনে করেন আমার 2 আমি ডিলিট করে দিলাম, 1 ডিলিট করে দিচ্ছি। আমার আছে কি 3, ক্লায়েন্ট চাইছে আমার যা সেটা, আমি সবগুলোই করতে পারি, একটা একটা করে সবই করতে পারবো সিন চেঞ্জ করে। এখন এখান থেকে আমরা যাব ফাইলে, ফাইল থেকে এখানে দেখেন সেন্ড টু লেআউট। আজকে কিন্তু অ্যাটেন্ডেন্স দিতে হবে। লেআউটে আসানোর পরে দেখেন এখানে 3টা অপশন আসছে, একটা হচ্ছে পেপার, একটা হচ্ছে স্টোরি বোর্ড, আর একটা হচ্ছে টাইটেল ব্লক। তো আমরা এখানে টাইটেল ব্লকে আসি। টাইটেল ব্লকে আসানোর পর এখানে আমাদের বিভিন্ন সাইজ, পেপারের যে সাইজ সেটা আমাদেরকে দেখাচ্ছে, A3 ল্যান্ডস্কেপ, A3 পোর্ট্রেট, তারপরে A4 আছে, তো আমি A3টা নিলাম। নেওয়ার পরে আমার ড্রয়িংটার ভিতরে চলে আসছে, ফ্রেমিংটাও এখানে আমি পেয়ে গেছি, ঠিক আছে? পাইছি না? জি স্যার। এখন এখান থেকে যদি এটা নিয়ে আমি ডিটেল ক্লাস নেক্সট যে ক্লাস আছে আমাদের, সেই ক্লাসে চেষ্টা করব এবং আমি চলে যাব সেকশন ইয়েকে। তো এইখানে আজকে আমার আর অত এনার্জিও নেই, হ্যাঁ। তো এখানে এই ফ্রেমে আসলাম, আমাদের এরকম একটা ফ্রেম আছে, জাস্ট আমি একটু মানে হিন্টস দিয়ে রাখতেছি যাতে আপনাদের নেক্সট ক্লাস সুবিধা হয়। এখান থেকে আপনি এই জায়গাগুলো চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? যেমন ধরেন আমি আমার এখানে কোম্পানির নাম লিখলাম স্কেচআপ, আমি এখানে লিখলাম, বা যেটাই হোক XYZ। এখানে প্রজেক্ট টাইটেল আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে অটোমেটিকলি ডেটটা থাকবে, স্যার চাইলে রোটেট আপনি করতে ডেটটাও কিভাবে স্যার? নাকি চেঞ্জ করতে। অটোমেটিক? হ্যাঁ, স্যার ওই যে লেখাটা রোটেট করছেন কিভাবে, নাকি অটোমেটিক হয়েছে এটা স্কেচআপ? অটোমেটিকলি হয়ে যাবে, এটা অটোমেটিকলি যেরকম আছে ওইরকম হয়ে যাবে লেখাটা, এটার ফরম্যাটই এরকম, ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আপনি এখন মেজারমেন্ট দিতে চান, তো সেই ক্ষেত্রে এখানে মেজারমেন্ট দেওয়ার অপশন আছে, দেখেন এই যে মেজারমেন্ট, এখানে ডাইমেনশন, এখানে ডাইমেনশন যদি আমি দেই, এই যে এইভাবে ডাইমেনশন আমাকে দিতে হবে। তো এখানে কি আসছে মিটারে, আমার ডাইমেনশন কি মিটারে? না স্যার, ফিটে। ডাইমেনশনটা আপনার এই যে এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। এখানে কি আছে দেখেন ডান দিকে, ডেসিমেল, ঠিক আছে, এটা আজকে মিটার। তো আমার এখানে কিসে কিসে থাকবে, আর্কিটেকচার, এখানে অটোমেটিকলি তখন এই মেজারমেন্টটা চলে আসবে। আর এখানে মেজারমেন্টটা আপনার 3D তে যে মেজারমেন্ট আছে ওইটাই আসবে, প্রপার মেজারমেন্ট আসবে, ঠিক আছে? দেখেন এখানে যদি আমি আর্কিটেকচার করি, এখানে ইঞ্চিস,
এখানে অটোমেটিকলি এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই যে দেখেন এখন কি 1 ফিট 2 ইঞ্চি আসছে। আমি যদি এখন 3D তে যাই, 3D তে যাই এটা মেজারমেন্ট করেন। সিঁড়িতে যায় এটা মেজারমেন্ট করেন কতটুকু আসে দেখেন 1 ফিট 2 ইঞ্চি আছে। এইখানেও মেজারমেন্ট গুলো সেম আসবে। এখান থেকে অনেক কিছু চেঞ্জ করা যায়। সবকিছু ডাইমেনশন আপনি এবার দেওয়ার পরে আপনি যদি মনে করেন এখানে টেক্সট সবকিছু ওকে, এখন এটাকে আপনি এক্সপ্লোর করবেন, ঠিক আছে, মানে এটা আপনার পিডিএফ করতে হবে। এইখান থেকে এটা এই ফাইলে যাবেন, যাই সেভ আস থেকে ডেস্কটপে যাবেন, ডেস্কটপে গিয়ে এখান থেকে যদি আমি সেভ করতে যাই তাহলে সেভ করতে পারবো, বাট এটা মনে হয় এরকম করে হবে না, এক্সপোর্ট করতে হবে আপনাকে, ঠিক আছে। ইমেজও করতে পারেন আপনি, পিডিএফও করতে পারবেন, আবার ড্রয়িং এও আসবে, বাট এটা ইমেজ করলে আর ড্রয়িং এ আসবে না। পিডিএফ আমি করতে পারি, ডেস্কটপ 01 সেভ। দেখেন এটা হচ্ছে আমার টাইটেল, উপরের যে বক্সটা সেটা, আর সেকেন্ডটা হচ্ছে আমার এটা, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমি এটার আরো ডিটেল ডাইমেনশন কিভাবে করতে হয় এটা নিয়ে, এখানে এলিভেশন গুলো নিয়ে আমরা কাজ করি মূলত, যে মেজারমেন্ট গুলো জাস্ট ফ্রন্ট করে দেখানো যায়, এবং এটা স্কেচ আপে এটা আবার সেভ করতে পারবেন আপনি এখানে ফাইল থেকে। এটাকে আপনি ডেস্কটপে যদি একটা আনটাইটেল থাক সমস্যা নাই, এটা সেভ করতে পারবেন। সেভ করা শেষ হয়ে গেলে আপনি এটা নিয়ে আবার পরবর্তীতেও কাজ করতে পারবেন, যে এখানে এটা সেভ হয়েছে আর পিডিএফটাই যে এখানে আসছে। এটা আমরা করি কখন, যখন আমরা খুব ফাস্টলি কাজ করতে চাচ্ছি বা স্কেচ আপেই আমরা ক্লোজ করে দিতে যাচ্ছি, ব্যাকেন্ডে যেতে যাচ্ছি না, তখন এটা নেই, এখানে আমরা ডিটেলিং কাজটা করতে পারবো, ঠিক আছে। তো এইটা নিয়ে আপনাদের এখন আমার লেআউট নিয়ে আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট আমি দিব না, কারণ এটা নিয়ে আমার আরো অনেক ক্লাস আছে। এটা নিয়ে আমি প্রায় আধা ঘন্টা 40 মিনিটের আমার ক্লাস আছে, বিকজ অফ এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো আপনাদেরকে দেখাইতে হবে। তো ওইটা নিয়ে আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। বাট আপনাদের আজকের ক্লাসের অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেটা হচ্ছে একটা এস্টিমেট, জাস্ট একটা রুমের টোটাল না, জাস্ট একটা রুমের এস্টিমেট কমপ্লিট করবেন, ঠিক আছে। ভাইয়া শুধু এস্টিমেট করবো নাকি কোটেশনও করতে হবে? এস্টিমেট আর কোটেশনের মধ্যে পার্থক্য কি? না না, মানে যে কোটেশনটা যেভাবে তৈরি করছি ওইটা হ্যাঁ এরকম নাকি করে শুধু তৈরি আমার করতে, কতটুকু বোর্ড উড হ্যাঁ গ্লাস এরকম ই করে লাগতেছে ওটা? এরকম করে তৈরি করতে হবে। এখানকার যে টেক্সট গুলো আছে এগুলো আপনারা কপি পেস্ট করতে পারেন, বাট অবশ্যই অ্যামাউন্টটা মিলবে না, একটু দেখে শুনে করলেই হবে। আমি চাচ্ছি জাস্ট আপনি একবার প্র্যাকটিস করেন, আমি এটা চাচ্ছি, আর কিছু না। স্যার অ্যাসাইনমেন্টটা নিজেদের মতো যদি করি, হ্যাঁ মানে আমি যেভাবে বুঝি আমি যদি আমার মতো করি। হ্যাঁ হ্যাঁ কোনো সমস্যা নেই, সেটা নিয়ে তো কোনো আমার আপত্তি নেই। আপনাকে এস্টিমেটটা জমা দিতে হবে, আমি এটা বলতেছি। এই ফরম্যাটেই জমা দিতে হবে এরকমটা না, এস্টিমেটটা করতে হবে। কোনো বাধ্যবাধকতা, কোনো নিয়ম নাই, নির্দিষ্ট কোনো কিছু নিয়ম নাই। অ্যাসাইনমেন্ট এস্টিমেট করতে হবে। এস্টিমেটের যত প্রকার ইনফরমেশন সবকিছু আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, আশা করি আপনারা পারবেন। আর লেআউট নিয়ে ইনশাল্লাহ নেক্সট উইকে আমরা লেআউট নিয়ে কাজ করব, এবং অটোক্যাড আমাদের রেডি রাখবো, অটোক্যাডে আমরা সেকশন এলিভেশন নিয়ে কাজ করব, ঠিক আছে। অ্যাটেন্ডেন্সটা নিব। স্যার আমার প্ল্যানে একটু প্রবলেম ছিল, যে দেখতেন। দেখবো ক্লাস শেষে। ভাই অ্যাটেন্ডেন্স যারা দিবেন, যদি আপনাদের মনে হয় যে না আমার আর কোনো কথা নাই, আপনারা লিভ করতে পারেন, ঠিক আছে। বিপুল হক Yes, sir. আছেন? ওকে। Yes, sir. আচ্ছা, খাদিজা আক্তার, জি ভাইয়া। মোসাম্মদ মারিয়া খাতুন, আব্দুল হাকিম, জি ভাই।
জয় দাস, প্রেজেন্ট স্যার। মমতাজুর রহমান, ইয়েস স্যার। রাশেদুল ইসলাম, আলভিয়ানাস অর্পা, মাইশা মেহজাবিন নাবিলা, মেহেদী হাসান, জহুরুল ইসলাম, মাসুদা ভুইয়ান, সঞ্জু আহমেদ, ইয়েস স্যার, মাশরুহা ভুঁইয়া। জি ভাইয়া, সঞ্জু আহমেদ। ওকে। ফারহানা আলী, রাশেদুল ইসলাম, আসিফ ইব্রাহিম, নাইমা হোসেন, এমডি আকরাম হোসেন, প্রেজেন্ট ভাইয়া। কে? নাইমা হোসেন স্যার। আচ্ছা। আলামিন হোসেন, আনিসুর রহমান, সোহান হোসেন, কে? আনিসুর রহমান, আসি ভাই। মাসুমা খাতুন আশা, প্রেজেন্ট প্লিজ ভাইয়া। সাখাওয়াত হোসেন, অর্ণব হালদার, মাহফুজ হক, অর্ণব হালদার ভাই আছি। হ্যাঁ, মাহফুজুল হক আছি। সবাই তো আছেন দেখতেছি। পূজা, প্রেজেন্ট স্যার। তহমিনা সুলতানা, সিনথি শাহ, নিশাত নাসরিন রাইসা, উম্মে হুমায়রা, কাইসার আহমেদ, আর্কিটেক্ট আল মুমিন, কাইসার আহমেদ, কেটা মাইশা ভৌমিক, প্রেজেন্ট ভাইয়া। রিয়াদ হোসেন, সুব্রত, জুই, মুনিরা পারভিন, মুনিরা পারভিন, নজরুল ইসলাম রাকিব, মাঝে মাঝে তো confuse হই। আহমেদ আলী, আসমা আফরোজ, আহমেদ আলী, আসমা সুনাই, শিহাব, আদনান মাহমুদ, রহিমা আক্তার, ইয়েস স্যার। ইব্রাহিম খলিল, হাবিবুর রহমান মোহন, হাবিবুর রহমান স্যার আছি, প্রেজেন্ট। জেরেনি সুলতানা, শবনম আক্তার, নাইম মিয়া, তানিশা ঘোষ, হ্যাঁ ভাইয়া, তানিশা ঘোষ। নাবিলা মুস্তারি, নোমান সিদ্দিক, ইসলাম রাহা, নোমান সিদ্দিক না, রুকসানা ইসলাম রাহা, অ্যাবসেন্ট। ভাই প্রেজেন্ট। হ্যালো। হ্যাঁ হ্যাঁ দিছি। হাবিবুর রহমান, শেহনাজ আক্তার বৃষ্টি, স্যার আছি। ভয়াবহ নাম, কিছু কিছু নাম আছে, হ্যাঁ অনেক, আমার কাছে অনেক ডর লাগে নাম শুনলেই। যাই হোক, মানে এই জন্য বললাম, ওর কিছু মনে করেন না, শেহনাজ আক্তার বৃষ্টি হচ্ছে আমার বসের হচ্ছে বোনের নাম, শেহনাজ, কি মনে করবো? এই জন্য আর কি।
যে মানে নাম শুনলেই ভয় লাগে আর কি। আর তো কি করছে উনি আপনার নাম শুনলে ভয় লাগে? না, উনি তো মানে আর্কিটেক্ট তো। তারা অনেক কাজের প্রেশার দিছে। না, ভাইয়া আমার নামটা প্রেজেন্ট হয় নাই মেবি। এখনো ডাকি নাই। নিশাত তাসনিম, হাবিবুর রহমান, আফসানা মিমি, দিন মোহাম্মদ, এমডি ইকবাল হোসেন রিপন, ইয়াসিন এমডি ফাহাদ, সবুজ এমডি সবুজ, সানজিদা আবেদিন, ইয়েস স্যার। এমডি হোসেন, আব্দুল্লাহ আওয়াল আওয়াল, আশিস ভাইয়া। হ্যাঁ দিয়ে দিছি এবার, রিফাত, সাবিনা, উৎপল চন্দ্র দাস। স্যার সাবিনা। আসি ভাই আসি। হ্যাঁ ভাই দিয়ে দিছি আপনাকে। উৎপল ভাইয়া। সাব্বির আহমেদ, হ্যাঁ উৎপল চন্দ্র দাস হয়ে গেছে, প্রেজেন্ট ভাইয়া দেখা সাবিনা গেছে। দিয়েছেন? সাব্বির আহমেদ, জান্নাতুল ফেরদৌস সোনিয়া, সজল, এমডি জাকির, ইয়েস স্যার, সজল মুসলিম। জেরিন, মাসুদ ভাই। হ্যাঁ হ্যাঁ সজল, জি। হ্যাঁ সজল ভাই। ওকে, ভাইয়া আমি মেসেঞ্জার গ্রুপটাতে অ্যাড হই নাই, আমাকে একটু অ্যাড করে দিয়েন। আমাকে একটা মেসেজ দিয়েন, ইনশাল্লাহ আমি এড করে নিব। এর আগে দিয়েছিলাম একবার, মেবি আপনি হয়তো ব্যস্ততার কারণে দেখতে পারেন নাই। স্যার নিশাত তাসনিম কি প্রেজেন্ট হইছে? মানে ও ক্লাসে ছিল কিন্তু হ্যাঁ প্রেজেন্ট হয়েছে বৃষ্টি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভাইয়া আমার প্ল্যানে একটু প্রবলেম হয়েছিল উঠানোর পরে, একটু দেখবেন। কি হয়েছিল? প্ল্যানে প্রবলেম হয়েছে তোলার পরে ফাঁকা দেখাচ্ছে, ওই ইয়া করার পরেও হচ্ছে না, নতুন স্ক্রিনে নেওয়ার পরে সেমই থাকতেছে। স্ক্রিন শেয়ার করেন আপনারটা, বাকিগুলো লিভ নিতে পারেন। ভাইয়া দেখতে পাচ্ছেন? হুম, দেখতে পাচ্ছি না। শেয়ার করুন। হোস্ট ডিসেবল। ভাইয়া আপনাকে মনে হয় ইয়া করতে হবে, হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং, আপনাকে আগে পারমিশন দিতে হবে। দেখে করে দেয়। আচ্ছা বানাইলাম। লোকে দিচ্ছি হচ্ছে না, বাট আপনাকে আগে শেয়ারিংটা করতে হবে। এবার দেখতে পাচ্ছেন? আপনাকে পারমিশন দিতে হবে আমাকে। বানাইছি তো, আপনাকে হোস্ট বানালাম তো। আচ্ছা তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করছি। এই যে এখানে আমার phone। হ্যাঁ দেখতে পাচ্ছি। নিয়ে আসেন, কোন জায়গায় সমস্যা নিয়ে আসেন। এই যে এখানে, এই যে জায়গাটা ফাঁকা দেখাচ্ছে, এই ওয়ালটা ফাঁকা দেখাচ্ছে, দেন এই ওয়ালটা ফাঁকা আসতেছে। মানে হুম, 2 ইঞ্চি করে ওয়াল ছিল, ওই ওয়ালটা টানার পর এরকম ফাঁকা হয়ে যাচ্ছে, এবং এই ওয়ালটা যে এই লাইনটা কেটে দিতে চাই, লাইনটা কাটা যাচ্ছে না, কলামের ওইখানে যে ওয়াল দিয়েছিলেন, এই যে কলামের এই জায়গায় যে ওয়ালটা আছে। ওয়াল দেন এখন। আপনার তো এটা উঠানো ঠিক নাই। এই ওয়ালটা দিলে হচ্ছে না, আপনার এটা ওয়াল উঠানো ঠিক নাই। ওয়াল উঠানো ঠিক হয় না, তাহলে কি আবার অনেকগুলো লাইন আসছে এখানে, এত লাইন আসবে কেন তো এখানে? অনেকগুলো লাইন চলে আসছে যে উঠানোর সময়। না, এটা ডিলিট করে দিতে হবে, এই অংশটা ডিলিট করে দেন। এই অংশটা ডিলিট করলে মানে পুরো ফাইলটাই চলে যাচ্ছে জানেন? কেন? কারণ আপনি পুরাটা কি একটা গ্রুপের মধ্যে আছে নাকি গ্রুপের বাইরে? গ্রুপের ভিতরে আছে। আপনি এই ফাইলটা আমাকে এখনই পাঠিয়ে দেন, ঠিক করে দিচ্ছি আমি। মেইলে পাঠায় দিব। হ্যাঁ মেলে পাঠিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। এটা আমি জানি না স্কেচআপ ফাইলগুলো কিভাবে পাঠাইতে হয়।
ফাইল ওই হচ্ছে ওই মানে কি মেসেঞ্জারেও আমাকে দিতে পারবেন, আবার হচ্ছে মেল করেও দিতে পারবেন। যেটা আমি সেভ করছি ওইটা সেভ ফাইলটা আপনাকে মেলে শেয়ার করে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার আপনি যে বলছিলেন স্যার ওই যে আপনার টেক্সচার স্কেলটা কমানোর জন্য, এখন টেক্সচার স্কেলটা আমি কই পাবো, ওইটা খুঁজে পাইতেছি না ওই রেন্ডার সেটিং। টেক্সচার স্কেল কি আর পাইতেছেন না? আপনি এখন আমাকে হোস্ট বানান। হ্যাঁ স্যার। না না, ওই যে হোস্ট তো আর একজন আমার কাছ থেকে কেড়ে নিছে। স্ক্রিন স্ক্রিন আপনি শেয়ার বন্ধ করেন আর আমাকে হোস্ট বানান। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, স্টপ শেয়ারিং করে দিয়েছি। ওকে। এই আরেকজন কি জানি বললো? স্যার আমি স্যার হ্যাঁ টেক্সচার স্কেলটা ওই রেন্ডার সেটিং থেকে কমাইতে হইব। দাঁড়ান, এখন তো হোস্ট ডিসেবল ইয়ে করে দেন। আমাকে সিলেক্ট করে দেখেন এখানে 3 ডট আছে, ওইখান থেকে আমাকে হোস্ট বানাইতে হবে, বুঝছেন? না বানাইলে কিন্তু আমি দেখাতে পারবো না। স্যার আমাকে করতে হবে সেটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওকে 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 স্যার, আপনাকে হোস্ট করে দিচ্ছে, হোস্ট অনলি। স্যার এবার হয়েছে? তো ডিসেবলড। See to our taking. আচ্ছা ওকে, আপনাকে দেখাবো নি কালকে, নেক্সট ক্লাসে দেখাবো নি। এটা হচ্ছে যে এডিট থেকে আমরা যে ম্যাটেরিয়াল গুলো ইউজ করি না, ওই হ্যাঁ স্যার। ইউজ করানোর সময় ওইখানে আমরা যে স্কেল ঠিক করি না, ওই জায়গায় স্কেল ঠিক করবেন, তাহলেই তো হয়। আর ম্যাটেরিয়াল গুলো ইউজ করানোর সময় পিক্সেলটা একটু চেক করে নিন যে পিক্সেল ঠিক আছে কিনা। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।